হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। তোমাদের সবাইকে এমসিকিউ বুস্টার কোর্সে স্বাগত। আজকে আমরা পড়ব ফিজিক্স বইয়ের অধ্যায় ২ গতি চ্যাপ্টারটা। তোমাদের অন্যান্য অধ্যায়গুলো ধারাবাহিকভাবে আসবে। তো আমরা গতি দিয়ে শুরু করতে যাচ্ছি কারণ এই অধ্যায়টা কিন্তু বোঝার আছে কিছু, জানার আছে কিছু, প্লাস এপ্লাই করার অনেক সুযোগ আছে। প্র্যাকটিস তো করতেই হবে। তো এই অধ্যায় শুরু করার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস আমি চাই তোমরা এটা করে রাখো। নাম্বার 1, তোমাদের সবার যাতে একবার হলেও অধ্যায়টা যেন ক্লিয়ার থাকে, বা একবার হলেও অধ্যায়টা যেন পড়া থাকে। অধ্যায়টা পড়া থাকে, না হলে কিন্তু এই ক্লাস করে তুমি খুব বেশি উপকৃত হতে পারবা না। তো একবার তোমার অধ্যায়টা অ্যাটলিস্ট পড়া থাকা লাগবে। নাম্বার 2, সেটা হচ্ছে অ্যাটলিস্ট বইটা, এই অধ্যায়ের যে বইটা আছে, বই পড়া থাকা লাগবে। বইটা পড়া থাকা লাগবে। তো আমি চাই যে তোমরা অ্যাটলিস্ট নীল যে বইটা আছে আমাদের ফিজিক্সের, ওই বইটা একবার হলেও রিডিং পড়ো। এই দুইটা কাজ যদি করা থাকে, মানে একবার হলেও জীবনে কোনো না কোনো সময় তুমি গতি চ্যাপ্টারটা কমপ্লিট করেছো এবং বইটা একবার হলেও রিডিং পড়েছো, এটা যদি করা থাকে আজকের ক্লাসে তুমি অনেক কিছু এনজয় করবা, অনেক কিছু বুঝবা, অনেক কিছু নতুন শিখবা, জানবা। কিন্তু তুমি যদি জাস্ট এই কাজটা না করেই ক্লাসটা দেখতে বসো যে ভাই এই এক ক্লাস করে আমি ধ্বংস করে ফেলবো, তাহলে ভাইয়া এটা আপনার জন্য না। একটু বেশি বলে ফেললাম, বাট এটাই। ক্লাসের ফুল পটেনশিয়াল পেতে হলে তোমাকে অবশ্যই এই দুটো কাজ করা থাকা লাগবে। তো চলো আর দেরি করবো না, শুরু করা যাক। তো আমাদের টাইপ যদি আমি বলি, আমরা প্রায় 4 থেকে 5টার মতো টাইপের ম্যাথ এই অধ্যায় থেকে আসতে দেখি। প্রথম যে টাইপের ম্যাথগুলো আসে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তোমাদের অধ্যায়ের শুরুতে দেখবা আমরা বেশ কয়েকটা ধরনের গতি নিয়ে আলোচনা করি। চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি, তাই না? এই বিষয়গুলো মূলত আমাদের প্রথমে জানতে হবে। তো আমি ছোট্ট করে একটা সিনের ভেতর যে তোমার চলন গতি কি, চলন গতির উদাহরণগুলো লিখে দিয়েছি, ঘূর্ণন গতি কি, ঘূর্ণন গতির উদাহরণগুলো লিখে দিয়েছি, এবং পর্যায়বৃত্ত গতি আর স্পন্দন গতির উদাহরণগুলো লিখে দিয়েছি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবা, মোর অর লেস তুমি দেখবা যে অপশনস গুলোতে এই উদাহরণগুলোই থাকে। অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করে নিচের কোনটি ঘূর্ণন গতি, বা জিজ্ঞাসা করে নিচের কোনটি স্পন্দন গতি, এরকম কোশ্চেন হয়। তো ওই কোশ্চেনের অ্যান্সার গুলোতে কিন্তু বিভিন্ন উদাহরণ দেওয়া থাকে। তো যেমন ধরো যে ঘড়ির কাঁটার গতি, ভাইয়া এটা কি ধরনের গতি? ঘড়ির কাঁটার গতি একই সাথে ঘূর্ণন গতিও হতে পারে, আবার পর্যায়বৃত্ত গতি হতে পারে। তো এইরকম জিনিসগুলো। তো এরপরে তোমার পেন্ডুলামের গতি এই যেরকম করে নড়ে, এটা কি সহজ স্পন্দন গতি, আবার এটা কি পর্যায়বৃত্ত গতির মধ্যেও পড়ে, এগুলো জানা থাকা লাগবে, ঠিক আছে? ঠিক তেমনই চলন গতিও সেম কাহিনী, যে তোমার সাইকেলের গতি, টেবিলের উপর দিয়ে টেনে নেওয়া বইয়ের গতি, বা উপর থেকে কোনো একটা বস্তু ফেলে দিয়েছো ওইটার গতি। অর্থাৎ কোনো একটা বডি যদি সমসময়ে মানে একই সাথে চলাচল করে, একই সাথে একই দিকে চলাচল করে, তখন সেই গতিটাকে আমরা বলি চলন গতি, বুঝছো? আর ঘূর্ণন গতি নিয়ে আর তেমন বলার কিছু নাই। আর পর্যায়বৃত্ত গতি তো 3টে শর্ত সবাই জানো, একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করবে, তখন সেটা পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতিও সেম টাইপের একটা জিনিস, স্পেসিফিক টাইপ অফ পর্যায়বৃত্ত গতি, যেখানে আমরা কি করি দেখি যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে, যেমন দোলনার গতি, পেন্ডুলামের গতি, তাই না? আচ্ছা, তো একটু সবাই একবার করে পড়ে নাও, সবাইকে আমি কিছু সময় দিচ্ছি, একটু পড়ে নাও, নাহলে পজ পজ করে পড়ে নিতে পারো। দেন আমরা এমসিকিউতে যাচ্ছি। আমাদের প্রথম এমসিকিউ, এটা যদিও গতি রিলেটেড থেকেও যদি বলি, প্রসঙ্গ কাঠামো নামে একটা জিনিস আছে, তোমরা কি জানো বলো তো? সাপোজ ধরো, এটা বলার কিছু নাই, এটা সহজ একটা জিনিস। শোনো, তুমি যখন একটা ট্রেনের পাশে বসে থাকো, ট্রেন বা একটা গাড়ি, মনে করো একটা গাড়িতে তুমি বসে আছো, গাড়িটা চলতেছে, তো তোমার কাছে কি মনে হয় তোমার পাশে বসা আরেকটা লোক সে কি চলতেছে? তোমার কাছে মনে হবে যে তুমিও সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে বসা লোকটাও সিটের মধ্যে বসে আছে, দুইজনই একে অপরের সাপেক্ষে স্থির। আবার তুমি যদি গাড়িটা থেকে নেমে বাইরে কোথাও দাঁড়াও, তখন তোমার সামনে দিয়ে যখন সা করে গাড়িটা চলে যাবে, তখন তোমার কাছে কি মনে হবে? তোমার মনে হবে যে গাড়িটা গতিশীল। কেন গতিশীল? কোন একটা জিনিস স্থির কেন, কোন একটা জিনিস গতিশীল কেন, এটা হচ্ছে আমরা কম্পেয়ার করে বুঝতে পারি। যেমন গাড়িটি গতিশীল কারণ তুমি এক জায়গায় দাঁড়িয়ে স্থির ছিলা, বা তুমি যে রাস্তায় দাঁড়িয়েছিলে রাস্তার সাপেক্ষে তুমি স্থির ছিলা, আর তোমার সাপেক্ষে গাড়িটা গতিশীল ছিল। জিনিসগুলো আপেক্ষিক। গতি বা স্থিতি এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আপেক্ষিক একটা বিষয়, বুঝাইতে পারছি?
আচ্ছা, তো আমরা সেই টাইপের একটা প্রশ্ন আগে সলভ করি, কারণ এটা একদম অধ্যায়ের প্রথম দিককার একটা টপিক। চলন্ত একটা বাসের ভেতরের একটা যাত্রী আছেন, উনি কি ফিল করতেছেন একটু মনোযোগ দেন। বাসের সাপেক্ষে স্থির, অবশ্যই বাস চলতেছে, উনি বাসের মধ্যে বসে আছে, তো বাসের ভেতরে কিন্তু উনি স্থির, কারণ উনার বেগ আর বাসের বেগ সমান। কথাটা বুঝছি? তাহলে প্রথমটা সঠিক কথা। দেন ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির, হ্যাঁ এটা এটা কিন্তু ভুল, কারণ বাইরে যে ল্যাম্পপোস্টটা আছে সেই ল্যাম্পপোস্টের সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, ল্যাম্পপোস্টটার সাপেক্ষে কিন্তু বাসটা গতিশীল, কারণ ল্যাম্পপোস্ট স্থির, বাসটা গতিশীল। আচ্ছা, তাহলে দুইটা, একটা স্থির আর একটা গতিশীল বস্তুর মধ্যে যদি সাপেক্ষ করো তাহলে কিন্তু এটা ভুল। আবার বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির, হ্যাঁ এটাও সত্য কথা। অন্যান্য যাত্রীও তোমার কাছে মনে হবে কি, যে বললাম না একটু আগে, তুমিও বসে আছো, তোমার পাশে আরেকটা লোক বসে আছে, তোমার দুজনই একে অপরের সাপেক্ষে কি মনে হবে? স্থির মনে হবে। জিনিসটা রিলেটিভ, কম্পেয়ার করতে হবে নিজেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 আর 3 হচ্ছে আমার এখানকার সঠিক উত্তর। নাইস। চলো আমরা তাহলে পরের এমসিকিউ যাই। এটাতে বলা হয়েছে সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? আচ্ছা, এটা একটু চিন্তা ভাবনার বিষয়। একটা সাইকেলের প্যাডেল আমরা চিন্তা করি, এটা যদি আমাদের এরকম একটা ইয়া থাকে, তাই না, এই জিনিসটা এরকম করে ঘুরতে থাকে, প্যাডেল দিতে হয়, তাই না, প্যাডেল দিতে হয়। আচ্ছা, প্যাডেলের গতি কি গতি হইতে পারে? আচ্ছা, এখানে বেশ কয়েকটা কনফিউশন আছে। কিরকম কনফিউশন আছে? নাম্বার 1, একটা সাইকেলের ভেতরে প্যাডেল কিন্তু একটা জায়গায় জাস্ট রোটেট হয়, তাই না? প্যাডেল কিন্তু একটা জায়গায় থেকে রোটেট হইতে থাকে, চাকা চলমান, বাট প্যাডেল কিন্তু একটা জায়গায়, সাইকেলের একটা জায়গায় কিন্তু রোটেট হইতে থাকে। তো প্যাডেলের গতির সবচেয়ে সুন্দর যেটা বলবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এটা কিন্তু একটা ঘূর্ণন গতি, কিন্তু রোটেট হওয়ার কারণে এটাকে তুমি চলন গতি বলতে পারবে না। চলন গতি হইতে হলে সকল কণা একই সময় একই দিকে যেতে হবে। কথাটা বুঝছো? একটু জটিল হয়ে যেতে পারে, আমি জানি। এই টাইপের আরো একটা এমসিকিউ সলভ করবো, জিনিসটা দেখবা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে, প্যারা খাওয়ার কিছু নেই। পরের কোশ্চেনে আসি। আরেকটা প্রশ্ন সেম টাইপের, এটা সহজ। চলন্ত ফ্যানের সুইচ যদি বন্ধ করে দাও তাহলে একটু পরে সেটা বন্ধ হয়ে যাবে আস্তে 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 আস্তে। ফ্যানের যে পাখার গতি থাকে এটা কোন ধরনের গতি? ফার্স্ট অফ অল, এটা একটা ঘূর্ণন গতি নিঃসন্দেহে, কারণ ফ্যানের পাখার গতি একটা ঘূর্ণন গতি। কিন্তু এটাকে তুমি পর্যায়বৃত্ত কেন বললা না? কারণ তুমি সুইচটা অফ করে দিছো, ফ্যান এখন সেম স্পিডে ঘুরতেছে না, সে আস্তে আস্তে স্পিড হারাচ্ছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। আর কোন একটা জিনিস যখন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোন একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে পারবে না। প্রথমে একটু ফাস্ট করবে, পরে একটু স্লো করবে, তো দেখা যাবে যে এটা পর্যায়বৃত্ত না। তো পর্যায়বৃত্ত না, তো স্পন্দন তো সুযোগই নেই। চলন গতি হওয়ার সুযোগ ছিল, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন একটা ঘূর্ণায়মান বস্তুকে তুমি চলন গতি বলতে পারবা না। ঠিক আছে, এরপরের প্রশ্ন। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা ছোট্ট একটা জিনিস আমি হয়তো বলতে ভুলে গেছি, এটা একটু মনে করে দিই। আমি যে এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি তোমাদের, এটা কিন্তু একটা এক্সামের মতো। তুমি যে কাজটা করবা, এখানে তুমি একটা পিস অফ পেপার নিবা, একটা খাতা নিতে পারো, একটা খাতার সাদা একটা পেজ নাও, সেই পেজের মধ্যে অ্যারাউন্ড 50 প্লাস নাম্বারিং করো, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 50টার মতো নাম্বারিং করো অ্যারাউন্ড, কারণ আমরা পুরো ক্লাসে অ্যারাউন্ড 50 প্লাস মাইনাস এমসিকিউ সলভ করাবো। তো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ আসার সাথে সাথে তুমি এটা পজ করে দিবা, আমার সলিউশন দেখার আগে নিজে সলভ করবা। এন্ড তুমি সলভ করে মনে করো তোমার অ্যান্সার আসছে, তো তুমি এখানে তোমার খাতায় লিখে রাখবা। দেন আমার সলিউশন দেখবা, সলিউশন যদি মিলে যায় তুমি পেলে কত? 1 নাম্বার। আবার যদি ওখান কি হবে বলো, এরপরে যদি তুমি কোনো কারণে ভুল করে ফেলো তাহলে কি করবা? কেটে দিবা, তুমি 1 নাম্বার পাও না, মানে 0 পাইছো এখানে। তো এইভাবে করতে করতে দেখবা তুমি হয়তো 50ও পেয়ে যেতে পারো, 40 পেতে পারো, 45 পেতে পারো, যে যত পাও না কেন সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবা। ঠিক আছে, আমি তোমাকে যারা মানে বেশি নাম্বার পাবা, অবশ্যই ভুলভাল বলবা না, অবশ্যই মানে এটা নিয়ে আমাদের অবজারভেশন আছে। তো আমরা এটা একটা কম্পিটিশনের মতো, কে কত ভালো করতে পারে, কে কত নাম্বার পেতে পারে, একটা এক্সাম আর কি। তো শুধু ক্লাস করবা না, আমরা একটা এক্সামও দিচ্ছি, তাই। আচ্ছা, তো একটু মনোযোগ দিই, 4 নাম্বার প্রশ্ন চলে আসছি। তো আগের 3টা কিন্তু হয়ে গেছে, সো এটা একটু ইয়া করে ফেলো, এখান থেকে শুরু করি। আসো, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাকে কি ধরনের গতি বলে? এটা তোমাদের বইয়ের একটা সংজ্ঞা। কোন গতির সংজ্ঞা তুমি বলতে পারবা? এক্স্যাক্টলি, এটা চলন গতির সংজ্ঞা ভাইয়া। এটা মাথায় রাখতে হবে, এটা একদম সহজ একটা জিনিস। এটা হচ্ছে চলন গতির সংজ্ঞা। কোন একটা বস্তু, ওই যে আমাদের একটা এরোপ্লেন দেওয়া আছে, তাই না, এরকম একটা এরোপ্লেন যাচ্ছে 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 যাচ্ছে, এইভাবে দিক পরিবর্তন করলে অসুবিধা নেই। মানে এরোপ্লেনটাই যে এরকম, দেখো এই যে এরকম একটা এরোপ্লেন, হ্যাঁ, এরোপ্লেন যাচ্ছে 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 যাচ্ছে, এইভাবে করে দিক পরিবর্তন করতেছে। এই যে দেখো, দেখছো?
দেখো সকল কণা একই সময় একই দিকে যাচ্ছে। হাতটার কথা চিন্তা করো, সকল কণা একই সময়ে একই দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি এরোপ্লেনটা এইভাবে টার্ন নেওয়াইতাম, টার্ন নিলে কিন্তু এই কণাগুলো একদিকে যাচ্ছে, এই কণাগুলো আরেক দিকে যাচ্ছে, মানে এদের সমান সময় সমান দ্রুত অতিক্রম হচ্ছে না। তো আমি যদি এইভাবে করে টার্ন নিয়ে যাইতাম তাহলে এটা চলন গতি হতো না। আমাকে একটু প্যারালাল সিস্টেম মেইনটেইন করে চলমান মানে যেতে হবে, তাহলেই সেটা চলন গতির উদাহরণ হবে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে আমাদের 5 নাম্বার এমসিকিউ, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা, আচ্ছা এটা কি দুইবার আসছে? হ্যাঁ, এটা দুইবার চলে আসছে বাই মিস্টেক। ওকে, আসো। তো এই কোশ্চেনটা একটু দেখি আমরা। এই কোয়েটা একটু দুইবার চলে আসছে, এটাকে ক্রস দিয়ে দিও। ঠিক আছে, এটাকে ক্রস দিয়ে দিও। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি? আচ্ছা, সমবেগে চলমান সাইকেলের চাকার গতি, এই প্রশ্ন আমি গ্যারান্টি দিচ্ছি এই 90% পোলাপান ভুল করবা। কারণ কি জানো? একটা সাইকেলের চাকা কিরকম ভাবে চলে এটা তো তুমি জানো, তাই না? একটা সাইকেলের চাকা ভাইয়া, এই যে ধরেন দুইটা সাইকেলের চাকা আছে, দেন এটাকে একটা সাইকেল একাই ফেলি, আসো মোটামুটি ধইরা নি একটা সাইকেল। এই হ্যাঁ, এটা একটা সাইকেল মনে করো। সাইকেলটা যাচ্ছে, সাইকেলটা যাচ্ছে, ধরলাম অনেক সুন্দর একটা সাইকেল আঁকছি আমি। তো এই যে সাইকেলের যে চাকা দুইটা আছে, এই যে এই দুইটা চাকা, এই যে এই দুইটা, এগুলো কিভাবে চলে বলো তো? রোটেট হয়, তাই না? তোমার ধারণা যে এটা একটা ঘূর্ণন গতি। আবার ভাই ঠিক আছে, ঘূর্ণন গতিটা ফ্যাক্টর না, আবার দেখেন ভাই সমবেগে এক কথাটা বলে দিছে, তাই না? তখন তোমার মাথায় আসতে পারে, ও ভাইয়া তাহলে তো এটা একটা নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট সময় পর পর রোটেট করতেছে, এর মানে কি এটা ভাই পর্যায়বৃত্ত গতি? না, না, একটু সাবধান, একটু সাবধান। এটা পর্যায়বৃত্ত গতি না, এটা চলন গতিও না, এইটা না, সরি, এটা ঘূর্ণন গতিও না, এটা চলন গতি। যেহেতু এটা এখানে একটা কাহিনী আছে, মানে এটা একটু একটু ট্রিকি, তোমাকে বুঝতে হবে একটা চাকা সমবেগে চলমান, তখন কার গতি বলছে? তখন সাইকেলের চাকার গতিটা কেমন হবে? চলন গতি কেন হবে? মনোযোগ দাও। সাইকেলের চাকাটা এভাবে দিক পরিবর্তন করতেছে না, অবস্থান পরিবর্তন করতেছে না। এখন মনে করো সাইকেলটা এখানে আছে, একবার ঘুরে, একবার ঘুরে জিনিসটা এখানে চলে আসবে, বুঝছো? সাইকেল চাকাটা এখানে আছে, একবার পেডেল মারলে কি জায়গা পরিবর্তন করে ফেলবে না? এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে না? তাহলে কি এটার একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করতে পারলো? প্রত্যেকবার ভিন্ন ভিন্ন বিন্দুকে অতিক্রম করতেছে, প্রত্যেকবার ভিন্ন ভিন্ন বিন্দুকে অতিক্রম করতেছে, এটা পর্যায়বৃত্ত গতি না, এটা পর্যায়বৃত্ত গতি না। কিন্তু এটা চলন গতি হইতে পারে, কারণ এটা একই সময়ে একই দিকে অতিক্রম করতেছে, সবাই মিলেমিশে একদিকেও যাচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, সত্যি কথা বলতে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আসলেই কন্ট্রোভার্সি আছে। এমনও হয় যে স্যাররা একটা কিছু জিনিস বুঝাইতে চাইছে, প্রশ্নকর্তা মানে প্রশ্নে লেখার সময় আরেকটা জিনিস বুঝাইছে, পোলাপান আরেক জিনিস বুঝছে, কি আনসার হবে আমরাও জানি না। এবং এটা নিয়ে অনেক মারামারি হয়, শুধু এই কোশ্চেনটা না, এই অধ্যায়ের বেশ কয়েকটা প্রশ্ন আছে এমন যে প্রশ্নগুলো নিয়ে মানে একটু মারামারি হয়, একটু মারামারি হয় যে আচ্ছা এইটা না এইটা, ওইটা না এইটা, তাই না? প্যারা খাওয়ার কিছু নাই, তুমি যে কোনো একটা জিনিস জানো, দ্যাটস ইট। ঠিক আছে, ওইটা অ্যান্সার করলেই হবে। ঠিক আছে, যদি এই কোশ্চেনে একটু ঘাটতি আছে, যেমন এই কোশ্চেনের ঘাটতিটা কোথায় দূর হয়েছে আমি দেখাই তোমাদের। এই প্রশ্নটা খেয়াল করো, ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলে, এই যে সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করছে ময়মনসিংহ বোর্ড 2021 সালে, এই কথাটা খুব সুন্দর। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ গুড কোশ্চেন। কিভাবে? ঘূর্ণায়মান চাকা বিবেচনা না করলে একটা সাইকেল যে ঘুরতেছে, ঘুরবে না, আমরা ঘোরার চিন্তা করব না, আমরা জাস্ট মনে করব যে গাড়িটা যাচ্ছে, জাস্ট গাড়িটা স্লাইড করে চলে যাচ্ছে। গাড়িটা কি করতেছে? গাড়িটা জাস্ট স্লাইড করে, আচ্ছা আমরা একটু সুন্দরভাবে আঁকি, মনে করে একটা গাড়ি আঁকলাম, এটা রাস্তা। তো গাড়িটা চাকা ঘুরবে না, এই চাকাগুলো কি করবে বলতো? স্লাইড করে চলে যাবে, মানে জাস্ট স্লাইড করে চলে যাবে, এমনি ঘুরে ঘুরে যাবে না, ঘুরে ঘুরে যাবে না। কথাটা বুঝছো? না ঘুরলে কিন্তু এটাকে ঘূর্ণন গতির আওতায় আনতে পারতেছো না, তুমি এটাকে কিন্তু পর্যাবৃত্ত গতির আওতায় আনতে পারতেছো না। তো এইটাকে তখন তুমি স্পেসিফিকলি চলন গতিটা বলতে পারবা। আগের কোশ্চেনে যে প্রবলেমটা হয়েছিল ওইখানে কিন্তু আমাদের বলে দেওয়া নাই, এখানে কিন্তু আমাদের বলে দেওয়া নাই যে চাকাটা স্লাইড করতেছে কিনা। তো এটাকে কিন্তু আমরা ঘূর্ণন গতি বলতে পারতাম, কিন্তু অপশনে ঘূর্ণন গতির অপশনই ছিলই না, তো এই জন্য এটা আমরা ঘূর্ণন গতি বলতে পারিনি। তো আমাদের পর্যাবৃত্ত গতি বলার কোনো সুযোগ নাই, আর তখন আমাদের চলন গতি ছাড়া আসলে কোনো অপশন ছিল না। এই কোশ্চেন আবার জিনিসটাকে স্পেসিফিক করে দিয়েছে, এই জন্য এটাকে আমরা ঘূর্ণন গতি বলবো না। ফার্স্ট অফ অল এটা ঘুরতেছেই না, এটা জাস্ট স্লাইড করে চলে যাচ্ছে চাকাটা। আর কোন একটা জিনিস যদি মনে করো একটা দিকে সবাই সমান, সবগুলো কণা একই দিকে সমানভাবে যেতে থাকে, ওইটাকে আমরা কি গতি বলি বলতো? চলন গতি বলি। এটা খুব সুন্দরভাবে তুমি কম্প্যারিজন বুঝতে পারতেছো জিনিসটা, তাই না? বুঝা যায়? ওকে,
আসেন আমরা পরের প্রশ্নে যাই। একটু বোরিং হয়ে যাচ্ছে না লেকচারটা? প্যারা খাওয়ার কিছু নেই। প্যারা খাওয়ার কোনো সমস্যা নেই। কোনো চিন্তাধারা নেই। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমার সাথে একটু লেগে থাকেন। আপনারা একটু পরেই মজা পাবেন। একটু পরেই মজা পাওয়া শুরু করবেন। যখন আমি ম্যাথ করানো শুরু করব। ঠিক আছে? একটু ধরে নাও হয়ে যাচ্ছে আরকি। হৃৎপিণ্ডের স্পন্দন কোন ধরনের গতি? আচ্ছা, এটা কি ধরনের প্রশ্ন ভাইয়া? এটা তো এই যে, এই কোয়েশ্চেন গুলোই আমি তোমাদের বলেছিলাম যেগুলো কিন্তু আমি এখানে লিস্ট ডাউন করে রাখছি। এই যে এখানে। এখানে কিন্তু লিস্ট ডাউন করা আছে। যেমন এই যে হৃৎপিণ্ডের স্পন্দন, এটা কিন্তু পর্যায়বৃত্ত গতির আন্ডারে পড়ে। আবার একই সাথে এটা কিন্তু স্পন্দন গতির আন্ডারেও পড়ে। কারণ হৃৎপিণ্ডের স্পন্দন নামে এটা স্পন্দন, তাই না? তারপরেও জিনিসটা আসলে এভাবে বলি যে আ একটা হার্ট টিপ, 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 টিপ তাই করে না? হ্যাঁ? কি একটা সাউন্ড আছে ডব, 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 ডব এরকম করে। হ্যাঁ? সো এরকম একটা সাউন্ড নিয়ে এরা কি করে সবসময় আপ অ্যান্ড ডাউন মানে ফুলে ফেঁপে উঠে আবার সংকুচিত হয়। প্রসারিত হয়, সংকুচিত হয়, প্রসারিত হয়, সংকুচিত হয়। এই জিনিসটা কি স্পন্দন গতির সাথে অনেক রিলেটেড না? পর্যাবৃত্ত গতি এবং হার্ট কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে পাম্প করে। একটা নির্দিষ্ট সময় আছে। তোমরা এখন যারা 9, 10 এ আছো তোমরা কিন্তু জানো না। ইন্টারে উঠলে জানতে পারবা যে হার্টের অলিন্দ নিলয় এরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পাম্প করে। ঠিক আছে? স্পেসিফিক টাইম পর পাম্পটা হয়। সো ওইটাকে তুমি বলতে পারো কি বলতো? পর্যায়বৃত্ত গতির আন্ডারে আনতে পারো। আর যেহেতু জিনিসটা কি হইতেছে? ফুলতেছে আবার সংকুচিত হচ্ছে, ফুলতেছে সংকুচিত হচ্ছে, ফুলতেছে সংকুচিত হচ্ছে। তাহলে এটি স্পন্দন গতির আড়ালে মানে ছায়াতে আনা যায় না? আনা যায়। তো দেখি স্পন্দন গতিকে আমাদের বলা আছে, আচ্ছা বলে নাই। তাহলে ভাই শুধু পর্যায়বৃত্ত গতি। না, সুন্দর। যদি এখানে স্পন্দন গতি স্পেসিফিকলি বলে দিত অপশনে, তাহলে আমরা স্পন্দন গতি দেখাতাম কারণ এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই যে গতির যে কোশ্চেন গুলো আমি বলতেছি না তোমাদের, এগুলো না অ্যাপ্রোপ্রিয়েট এর উপরে ভিত্তি করে করতে হয়। মানে কোনটা বেস্ট অ্যান্সার ওইটা অ্যান্সার করতে হয়। নেসেসারি না যে এইটাই হবে, ওইটাই হবে না। এটা কোনটা বেস্ট এটা তোমার দেখতে হয়, চেক আউট করতে হয়। বুঝছো জিনিসটা? নাইস। হ্যাঁ, এখানে অন্যান্য গুলার থেকে সরলরেখী গতি হওয়ার সুযোগ নেই, ঘূর্ণনের সুযোগ নেই, চলন হওয়ার সুযোগ নেই। কারণ এখানে কোন জায়গায় চলতেছে না জিনিসটা, এক জায়গায় সেটা করতেছে। তো এটা পর্যায়বৃত্ত গতি হওয়াই যৌক্তিক এবং বুঝতেই পারতেছো কতগুলা বোর্ডে এই কোশ্চেনটা আসছে। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, স্পন্দন গতি নিচের কোনটা? সুন্দর একটা প্রশ্ন। চলো আবার একটা প্রশ্ন করি। তোমরা অ্যান্সার দিয়ে ফেলো কিন্তু। বৈদ্যুতিক পাখার গতি না, এটা একটা ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার গতি, এটা একটা ঘূর্ণন গতি বা পর্যায়বৃত্ত গতি। দোলনায় দুলতে থাকা শিশুর গতি, ইয়েস 100%। অবশ্যই এটা দোলনায় দুলতে থাকা শিশুর গতি। এই যে এমনি করি আমরা। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে, তাই না? এটা একটা দোলনায় দুলতে থাকা শিশুর গতিকে আমরা স্পন্দন গতি বলতে পারি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল দোলক গতি। সরল দোলকের গতি কিন্তু সরল দোলক চিনো তোমরা? এই যে এরকম একটা ওই যে অনেকে দেখো না ওই যে কি করে তোমাকে হিপনোসিস করার জন্য হিপনোসিস করার জন্য কি করে এরকম চোখের সামনে এরকম একটা জিনিস রিং এরকম দোলায় না? অনেকটা ওই রকম জিনিসটাই কিন্তু আসলে সরল দোলক, বুঝছো? সরল দোলক হচ্ছে তোমরা আসলে অনেকে চিনো, তারপরে একটু বলে দিই আর কি। এরকম একটা সুতার মধ্যে একটা বব লাগানো থাকে, ওই ববটাকে এরকম ঘোরানো হয়, এরকম ঘোরানো হয়। এটাকে আমরা বলি হচ্ছে সরল দোলকের গতি। সরল দোলকের গতি একটা সরল দোলক গতি বা স্পন্দন গতির আন্ডারে পড়ে। আর এটা কি সাথে পর্যায়বৃত্ত গতি, কারণ সরল দোলকের যে স্পন্দন গতিটা আছে ওটা কিন্তু পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ বা একটা স্পেশাল কাইন্ড। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি এক্স্যাক্টলি তোমরা দেখছো কিনা কখনো বিজ্ঞাপন বা অ্যাডে, এরকম একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভেতরে তোমার একটা পিস্টন থাকে, সিলিন্ডারের ভেতরে এরকম একটা পিস্টন থাকে। এই পিস্টনটা করে কি, এখানে গ্যাস থাকে, গ্যাসগুলো কোথায় থেকে তৈরি হয়? ওই যে অয়েল আছে না, আমরা যে ডিজেল পেট্রোল ইউজ করি, ওগুলো এখানে আসার পরে বার্ন হয়। এই জিনিসটা আপ এন্ড ডাউন হয়, যে এখানে একটা পিস্টন আছে, ওটা আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন হতে থাকে। বুঝছো? ওটা একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। সো কম্পমান সুর শলাকার গতি, সুর শলাকার গতি, হ্যাঁ সুর শলাকা চিনো? টিউনিং ফর্ক, টিউনিং ফর্ক এরকম দেখতে একটা জিনিস। ঠিক আছে, তোমরা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবা যে হোয়াট ইজ টিউনিং ফর্ক বা সুর শলাকা। ওর মধ্যে এরকম বাড়ি মারলে টিউ এরকম করে আওয়াজ হয়, বুঝছো? 1, 2, 3 তিনটাই সঠিক, সবগুলো সঠিক হবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা শেষ। ও ইয়েস, আমরা প্রথম টাইপটা শেষ করে ফেলছি। আমাদের বিভিন্ন ধরনের গতির যে ধারণা ছিল এটা কিন্তু আমাদের শেষ। আমি রেকমেন্ড করব বাসায় অবশ্যই আরো প্র্যাকটিস করবা নিজের টেস্ট পেপার গাইড থেকে। হ্যাঁ, আর এমনিতে আমারগুলোতে আমি যেগুলো রাখছি এখানে 10-12টার মতো, এগুলো কিন্তু করলে যেটা হবে তুমি ধারণাটা পেলা যে এই টাইপের প্রশ্নগুলো খুব পপুলার, তাই না? এবং কিছুটা নলেজও পেলা যে আচ্ছা এগুলো পড়লে হয়তো পরীক্ষায় পাবো কমন। আমি তোমাদের যে এর আগে কিন্তু একটা শীট করে দিয়েছিলাম যে ওইখানে সবগুলা গতি লেখা আছে, এই স্লাইডই আছে এবং স্লাইডটা কিন্তু পেয়ে যাবা কমেন্ট ইয়াতে ফার্স্ট কমেন্টে, তাই না? আর না পেলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যারা যুক্ত থাকবে তারা সবার আগে স্লাইডটা পেয়ে যাবে সুন্দরভাবে এক জায়গায়। ওকে, চলেন আমরা এখন পড়বো স্কেলার ভেক্টর রাশি। এটা তো বলার কিছু নাই। স্কেলার রাশি কি বলতো? স্কেলার মানে হচ্ছে
স্কেলার যাদের মান আছে, মান। ভেক্টর কারা বলেন তো? যে সকল রাশির মান ও দিক, মান ও দিক দুইটাই আছে। তো দুইটাই থাকলে ভেক্টর, আর যে কোনো একটা থাকলে ওটাকে আমরা বলি স্কেলার। বোঝা যায় না? সহজ জিনিস, আমরা সবাই জানি। চলেন আমাদের পরীক্ষা আসে কি ওই অনুযায়ী আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা, আমাদের এমসিকিউ ক্লাসগুলো কিন্তু এক্সাম ফোকাসড, আমরা এক্সামে যাতে পারি ওইভাবে আমরা সাজিয়েছি। দেখো আমি তোমাদের একটা ছোট্ট চার্ট তৈরি করে দিয়েছি, এটা আসলে আমি এক জায়গা থেকে পেয়েছি। যেটা হইতেছে এই চার্টটা একটা ছন্দের মাধ্যমে কারা কারা ভেক্টর আর কারা কারা স্কেলার এটা তুমি ছন্দ দেখলেই পেয়ে যাবা। ফার্স্ট অফ অল ভেক্টর রাশি কারা? ভবে সব মন্দ তরুণ, তীব্র তড়িঘড়ি প্রবণ। এই ছন্দটা মনে রাখলেই দেখবা ভতে ভরবেগ, বতে বেগ, শতে স্মরণ, বতে বল, মন্দতে মন্দন, তরুণে ত্বরণ, তীব্রতে তড়িৎ তীব্রতা এবং তড়িঘড়িতে তড়িৎ প্রাবল্য। সো এই কয়েকটা কিন্তু তুমি যদি মুখস্থ রাখো, জাস্ট ভেক্টর কতগুলা, হবে সব মন্দ তরুণ, তীব্র তড়িঘড়ি প্রবণ, এই ছন্দটা তোমরা যদি মনে রাখো তাহলেই এনাফ। কারণ তুমি যদি ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারো তাহলে এই ভেক্টর রাশির বাইরে যারা আছে ওরাই কিন্তু স্কেলার রাশি। আরো একটা ছন্দ আছে, এখানে সবগুলো রাশি আসে নাই, আরো অনেকগুলো রাশি আছে ভেক্টর, ওগুলা হচ্ছে ইন্টার। আর একটা ছন্দ শিখাবো নি, ওটা একটু বড়, হ্যাঁ ওটা একটু 2 লাইন বেশি আর কি, তো এটার ভিতরে সবগুলা পড়ে আর কি। তো এটা পড়লে এনাফ আসলে। এখানে যেগুলো আছে দেখো, এই যে ভর, বেগ, বেগ, স্মরণ, বল, মন্দন, ত্বরণ, তড়িৎ তীব্রতা এবং তড়িৎ প্রাবল্য, এরা ভেক্টর। আর স্কেলারের মধ্যে কাজ, শক্তি, দৈর্ঘ্য, ক্ষমতা, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, ভর সমান, এগুলো হচ্ছে স্কেলার। একটু দেখে নিয়েছো? ক্লিয়ার, পারফেক্ট। চলো আমরা তাহলে এমসিকিউ সলভ করি। নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? তাহলে চলো দেখি। দ্রুতি ভেক্টর রাশি না, সো ক নাম্বারটা হবে না। তড়িৎ বিভব, বিতড়িৎ বিভব ভেক্টর রাশি না, তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি, তাহলে খ নাম্বারও হবে না। গ নাম্বারেও দ্রুতি আছে, তাহলে এটাও হবে না, তাহলে অবভিয়াসলি ঘই হবে। তার উপর আমরা চেক করি, ভরবেগ একটা ভেক্টর রাশি, স্মরণও একটা ভেক্টর রাশি, ওজন মানে একটা ভেক্টর রাশি। ওজন কোন দিকে কাজ করে? একটা দিক আছে না, ওজনের মান এবং দিক দুইটাই আছে, নিচের দিকে কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের 4 নাম্বারটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটাই যাই। নিচের কোনটি ভেক্টর রাশি? আচ্ছা, নাম্বারটা একটু মিসম্যাচ হতে পারে, কারণ আমাদের যে 6 নাম্বার এমসিকিউটা কিন্তু ওই একটা এক্সট্রা ডাবল বার চলে আসছিল, তো ওইটা আমাদের বারবার দেওয়া লাগছে। এটা কিন্তু মূলত 11 নাম্বার এমসিকিউ, বা তোমরা যদি রাখতে পারো এই একটা এমসিকিউ কেটে দিতে পারো আর কি, 6 নাম্বারটা এটি আর কি। নিচের কোনটি ভেক্টর রাশি? আবারও সেম টাইপের প্রশ্ন, খুবই বিখ্যাত, মানে আসলে তুমি পরীক্ষা দিতে যাবা বোর্ড কোশ্চেন এবং এই টাইপের প্রশ্ন পাবাই, যে নিচের কোনটা ভেক্টর রাশি বা নিচের কোনটা স্কেলার রাশি, এই প্রশ্ন পরীক্ষায় আসবেই, এটা গ্যারান্টিড থাকো। তো নিচের কোনটি ভেক্টর রাশি? চলো অপশনগুলো চেক করি। স্মরণ কি ভেক্টর রাশি? হ্যাঁ ভাইয়া, স্মরণই ভেক্টর রাশি, শেষ। অন্যদিকে যাওয়া লাগলো না আমাদের, তাই না? ভালো হইলো। আচ্ছা, পরের প্রশ্ন আবারও সেম, নিচের কোনটা ভেক্টর রাশি? বলার লাগবে না। দ্রুতি, বল, বল হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, তাই না? ভবে সব, ভবে, ওকে, সব সব মানে বল আর কি। আচ্ছা, আমরা ওই টাইপটা কমপ্লিট করে ফেললাম। এবার আসলে আমরা দূরত্ব এবং স্মরণ রিলেটেড কিছু এমসিকিউ সলভ করি। তোমরা সবাই জানো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রওনা দিলা। তোমার বাসা থেকে স্কুলের ডিস্টেন্স, মনে করো একটা সোজা একটা পথ আছে, মনে করো এটা তোমার বাসা, এটা তোমার বাসা, আর এটা হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে? তো এটা হচ্ছে বাসা, এটা থেকে স্কুল। তুমি যদি সোজা বাসা থেকে হেঁটে স্কুলে যাও, তাহলে যে দূরত্বটা তুমি অতিক্রম করলা ওইটাকে আমরা বলি স্মরণ। স্মরণ হচ্ছে যেখান থেকে শুরু করেছো এবং যেখানে শেষ করেছো এই দুইটার সরাসরি ডিস্টেন্স। স্মরণ কি ভাইয়া? স্মরণ হচ্ছে সরাসরি ডিস্টেন্স। আর যদি বলি দূরত্ব, তোমার মনে হলো ঘুম থেকে উঠে যে না একটু চায়ের দোকানে চাটা খেয়েই যাই, চায়ের দোকানে গেলা, চা খেলা, তারপরে মনে হলো না আর একটু হাঁটাহাঁটি করি, তারপরে একটু হাঁটাহাঁটি করলা, হাঁটাহাঁটি করে দেন ঘুরে দেন স্কুলে গেলা। এই যে উল্টাপাল্টা বিভিন্ন পথ দিয়ে স্কুলে যাচ্ছ, এই যে তোমার ঘড়িতে দেখা, তোমার স্মার্ট ওয়াচ বা বিভিন্ন জায়গায় যদি খেয়াল করো তখন দেখবা যে তোমার অনেক বেশি ডিস্টেন্স তুমি অতিক্রম করছো। মনে করো ডাইরেক্ট যদি যাই স্কুলে 5 কিলোমিটারের ভিতর, 1 কিলোমিটার পরে তোমার স্কুল ছিল, আর এখন তুমি ঘোরাঘুরি করার কারণে দেখা গেছে তুমি 5 কিলোমিটার হেঁটে ফেলছো। এর মানে কি? তোমার 5 কিলোমিটার, এই যে সাদা অংশটা, এটা হচ্ছে তোমার দূরত্ব, আর ডাইরেক্ট ডিস্টেন্সটা হচ্ছে আমাদের স্মরণ, তাই না? বোঝা যায়। চলো আমরা সলভ করি প্রশ্ন। বলা হয়েছে যে একটি বস্তু সোজা পথে 20 মিটার দূরত্ব অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে। আচ্ছা, জিনিসটাকে একটু আঁকি, চলো আমরা আঁকা যাক। ওকে, ধরলাম এটা আমার একটা অবস্থান,
যেটাকে আমরা বলতেছি এ অবস্থান, এবং এটা আমাদের আরেকটা অবস্থান, এটাকে আমরা বলতেছি বি অবস্থান। এখন আমি একটা কাজ করছি, কি কাজ করছি ভাইয়া, মনোযোগ দেন। আমি এ থেকে বিতে গেছি, আমি এ থেকে বিতে গেছি, কিন্তু একটা ঝামেলা করছি। এই যে এ থেকে বিতে গেছি, আমার সময় লাগছে কত, সময় না, দূরত্ব অতিক্রম হয়েছে কত, 20 মিটার। কিন্তু আমার সেখানে থাকতে আর ভালো লাগছে না, আমি আবার করেছি কি 8 মিটার, 8 মিটার ব্যাক করছি, ঠিক আছে, এই যে 8 মিটার ব্যাক করছি। এখন আমার অবস্থান কোথায়, এই জায়গাটাতে না, বলতো, এখন আমার অবস্থানটা কোথায় বলতো, এই জায়গাটাতে না। তো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার সরণ কতটুকু, সরণ একটা ভেক্টর রাশি, তোমার আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে আদি অবস্থান ছিল এ, আর 20 মিটার গিয়ে আবার 8 মিটার ব্যাক করার কারণে, 8 মিটার ব্যাক করার কারণে তোমার দূরত্ব দাঁড়াচ্ছে কত বলতো, সরণ দাঁড়াচ্ছে কতটুকু, জাস্ট এতটুকু। তাহলে 20 থেকে 8 বাদ দাও, অর্থাৎ 12 মিটার, এটা হচ্ছে তোমার সরণ। আর তোমাকে যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো, তাহলে এগুলো লিখে রাখি আসো। তাহলে সরণ হয়েছে আমার কত, সরণ হয়েছে হচ্ছে আমার 12 মিটার। এবার জিজ্ঞাসা করি দূরত্ব কতটুকু অতিক্রম করছো বলো, দূরত্ব মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত জায়গা আর কি। তুমি কি করছো, এ থেকে বিতে গেছো, তাহলে 20 গেছো, দেন আবার বি থেকে 8 মিটার আর ফিরে আসছো, এর মানে কি 20 যোগ 8, 28 মিটার। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করি যে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা কত, তাহলে তাহলে দূরত্ব আমি অতিক্রম করেছি 28 মিটার টোটাল ডিস্টেন্স, আর সরণ হচ্ছে শুধুমাত্র ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। তাহলে 28 থেকে 12 বাদ দিলে কত থাকে বলতো, 28 বিয়োগ 12, অ্যান্সার থাকে হচ্ছে কত, 16, তাই না? ঠিক আছে তো আমি, হ্যাঁ 16 মিটার। তাহলে আমার সঠিক উত্তর কত, 3 হবে, এটা হবে আমাদের সঠিক উত্তর। বুঝে আসছে, বুঝে আসছে, সহজ জিনিস। এই টাইপের এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে, গ্যারান্টি, লিখে রাখো, এটা খুব পপুলার একটা এমসিকিউ, ট্রিপল স্টার এমসিকিউ, ঠিক আছে। পরের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, আবার একটু আনা হয়েছে। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধে, না এটা একটু ডিফারেন্ট, আরেকটা টাইপ। 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, আসো বৃত্ত আঁকি, একটা একটা বৃত্ত আঁকি। ওকে, বৃত্ত আঁকলাম, এটাকে আমরা কিছু অংশে ভাগ করে দিই। ওকে, নাইস, সুন্দর। একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করলাম, করলাম কেন একটু পরে বুঝবা। 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। বলা হয়েছে বৃত্তাকার মাঠ একটা ব্যক্তি আড়াই পাক, মানে 2.5টা পাক দিয়েছেন, মানে আড়াইবার ঘুরেছেন। কিরকম আড়াই পাক বলতে আসলে বুঝাই কি, মনোযোগ দাও, আড়াই পাক বলতে আসলে বুঝাইটা কি। এই যে এখানে তুমি মনে করো যাত্রা শুরু করছো, এ পয়েন্ট, গেলা 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 গেলা, আসলা আসলা, তাহলে একবার যদি রাউন্ড দাও, একবার যদি রাউন্ড দিয়ে আবার এতে আসো, তাহলে তুমি একটা রাউন্ড দিলা। একটা ফুল রাউন্ড দেওয়া মানে হচ্ছে একটা রাউন্ড দেওয়া, দুইটা রাউন্ড দেওয়া। আর তৃতীয়বার কিন্তু ফুল রাউন্ড দেব না, হাফ দিব, তাহলে অর্ধেক দিব, এইখানে আসবো আমরা। কথাটা বুঝো, আমি আড়াই পাক দিচ্ছি, এর মানে হচ্ছে দুইটা পূর্ণ পাক দেব আর একটা অর্ধেক পাক দিব। তাইলে আমি একবার, দুইবার, আড়াইবার, এটা হচ্ছে আমার সেকেন্ড লাস্ট অপশন, স্টপ। তাহলে আমি এখানে যাত্রা শুরু করছিলাম, আড়াই পাক পরে আমি এখানে এসে পৌঁছাইছি, বিতে এসে পৌঁছাইছি। প্রশ্নে বলা হয়েছে তাহলে আমার সরণটা কত। আচ্ছা, সরণটা কত, সরণ মানে হচ্ছে যাত্রার শুরুর বিন্দু এবং যাত্রার শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। এবং বুঝতেই পারতেছো এটা কিন্তু আমার এই বৃত্তের ব্যাসের সমান। আমাদের কি কোশ্চেনে ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না? তাহলে ব্যাস বের করার জন্য আমাদের কি করা লাগবে, 100কে 2 দিয়ে গুণ করা লাগবে, অর্থাৎ 200 মিটার হবে আমাদের উত্তর। এই পুরা জায়গাটা 200 মিটার, 100 100, তাই না? তাহলে সঠিক উত্তর সি। সহজ প্রশ্ন। আসো পরের টপিকে যাই। একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়, সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসে। সেম টাইপের প্রশ্ন আবার আসছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এ থেকে বিতে 10 মিটার অগ্রসর হয়েছে, 10 মিটার গেছে, দেন আবার 4 মিটার ফিরে আসছে, দেন 4 মিটার ফিরে আসছে। তাহলে তার বর্তমান অবস্থান হচ্ছে এই জায়গাটায়। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে সরণ, যেটা কত, 10 থেকে 4 বিয়োগ 6 মিটার।
আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কত হবে বলো তো? 10 যোগ 4, 14 মিটার, তাই না? 14 মিটার। তাহলে পার্থক্য কত আসবে বলো তো? 14 থেকে 6 বাদ দাও, 14 থেকে 6 বাদ দাও, কত আসে? 8 আসে। তাহলে সি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ক্লিয়ার, সহজ জিনিস। একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর, আচ্ছা উত্তর পূর্বে একটা গ্যাঞ্জাম আছে, এটা একটু শিখাই তোমাদের। আসো, তোমরা খাতার উপরে তাকাবা, তাকানোর পর একটা কাজ করবা, খাতার উপরে তাকাবা, এরপর একটা কাজ করবা। তোমরা খাতায় এরকম একটা কিছু আঁকো, আঁকো এমনি প্র্যাকটিসের জন্য আঁকো আর কি। খাতায় আঁকবা, ঠিক আছে? খাতায় আঁকার পর তোমরা একটু মনোযোগ দাও, ঠান্ডা মাথায় একটু মনোযোগ দাও। তুমি খাতার দিকে এমনি করে তাকাবা, অলওয়েজ মাথায় রাখবা বাম হাত যেদিকে থাকবে ওই দিকটা হবে হচ্ছে পশ্চিম, বাম হাতটা যেদিকে থাকবে ওই দিকটা হচ্ছে পশ্চিম, আর ডান হাত যেদিকে থাকবে ওই দিকটা ধরবা হচ্ছে পূর্ব, বুঝছো? আর মাথা যেদিকে থাকবে ওইটা হচ্ছে উত্তর, আর পা যেদিকে থাকবে ওইটা হচ্ছে দক্ষিণ। ক্লিয়ার জিনিসটা? নাইস। তাহলে একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তরে গিয়েছে, তাহলে আসো যাই। এইটা এখান থেকে গাড়ি যাত্রা শুরু করছে, 6 মিটার উত্তরে গেছে, 6 মিটার কোন দিকে গেছে? উত্তরে গেছে। দেন সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে, আবার আসার পর পূর্ব দিকে আবার 8 মিটার গেছে। তাহলে এখানে আছে সে, আর যায়নি। এখন প্রশ্ন হইতেছে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব আর সরণের পার্থক্য, জাতীয় প্রশ্ন। আমাকে চেক করতে হবে, আমাকে চেক করতে হবে যে এখানে সরণ কত। এটা আমার আদি অবস্থান, এটা আমার শেষ অবস্থান, তাহলে সরাসরি ডিস্টেন্সটা হচ্ছে আমার সরণ। এখানে অনেকটা দেখতে পাচ্ছ তোমরা, একটা সমকোণী ত্রিভুজের মতো একটা গঠন তৈরি হয়ে গেছে, এবং এইটা এই যে এইটা অতিভুজ, এটা মনে করো লম্ব, এটা মনে করো ভূমি, এরকম কিছু একটা ধারণা করা যায়। তাহলে এই ভ্যালুটা তুমি কেমনে বের করবা? ইজিলি বের করা যাবে, পিথাগোরাস অ্যাপ্লাই করো। রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত আসে? 8 8 64, 6 6 36, 100, রুট ওভার 100, 10। তাহলে 10 মিটার হবে সঠিক উত্তর। এটা হচ্ছে আমার সরণ। সরণ হচ্ছে আদি বিন্দু এবং যাত্রার শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। এরপর আসতেছে ভাইয়া দূরত্ব কত, সরণ তো পেয়ে গেলাম, তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে প্রথমে গেছে 6 মিটার, পরে গেছে 8 মিটার, তাহলে 6 আর 8 কত হয়? 6 আর 8 কত হয়? 14 মিটার। তাহলে দূরত্ব হচ্ছে 14 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া পার্থক্য কত দূরত্ব আর সরণের মধ্যে? 10 আর 14 পার্থক্য 4 মিটার, তাহলে সি হবে সঠিক উত্তর। সহজ না? বোঝা যায় না? আচ্ছা, ওকে, আমরা আগাই। আরেকটা সেম টাইপের প্রশ্ন। উপরের চিত্র থেকে আমরা কি বুঝতে পারতেছি? মনোযোগ দাও। এ একটা অবস্থান, বি একটা অবস্থান, এ থেকে বিতে যাব। পি পথে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, দূরত্ব বলছে। পি থেকে, সরি, পি পথে, পি পথ মানে হচ্ছে এইটা উপরেরটা, পি পথ মানে উপরেরটা, এই যেটা। পি পথে এ থেকে বিতে যাব, আমার দূরত্ব হচ্ছে 70 মিটার, হ্যাঁ প্রথমটা সঠিক। পরে বলছে কিউ পথে এ থেকে বি এর সরণ, সরণ আহা হা হা সরণ বলছে 50 মিটার। তাহলে কিউ পথটা হচ্ছে যে নিচে, তাহলে এই পথে যদি আমি যাই, তাহলে আমার দূরত্ব ছিল 75 মিটার, কিন্তু আমি গেছি এ থেকে বিতে। তাহলে সরণ যদি হিসাব করতে হয়, আমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরাসরি দূরত্ব চিন্তা করতে হবে, এবং আমি খেয়াল করতেছি এখানে আমার সরাসরি দূরত্ব হচ্ছে 50। তাহলে এ থেকে বিতে যে পথেই যাও না কেন, তোমার সরণ হবে কিন্তু অলওয়েজ 50, এবং ওইটা কিন্তু সঠিক কথাই লিখছে। উভয় পথে, মানে এ থেকে তুমি মানে পিতে পথে যাও কি পথে যাও, এ থেকে বি এর মধ্যে সরণের পার্থক্য শূন্য, এক্স্যাক্টলি কথা সত্য। কেন? তুমি এ থেকে বিতে তুমি যদি পি পথে যাও, তাতেও তো তুমি এ থেকে বিতেই যাচ্ছ, তোমার দূরত্ব 70 মিটার হইতে পারে, বাট সরণ 50 মিটার। আবার কিউ পথেও কি সরণ 50 মিটার, তাহলে সরণ দুইটাই ক্ষেত্রে কি 50 এবং 50, 50 50 বিয়োগ করলে 0 আসে, তাই না? শূন্য আসে। তো তিনটেই সঠিক উত্তর, তিনটেই সঠিক উত্তর। পরের প্রশ্ন। একজন ছেলে একটা 20 মিটার ব্যাসার্ধের একটা মাঠে, ওই যে আবারও সেই বৃত্তের অঙ্কগুলো আসছে, আবার চলো করে ফেলি। 20 মিটার একটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। ওকে নাইস। তাহলে আসো করি। একটা ছেলে 20 মিটার ব্যাসার্ধ, তাহলে এই মাঠের ব্যাসার্ধ হচ্ছে 20 মিটার। এরপরে বলা হয়েছে মাঠের পরিধি বরাবর 3/4 অংশ গমন করে।
মানে 4/3 ভাগ, 4/3 ভাগ অংশ মাঠে পরিভ্রমণ করছে। এর মানে সেইখানে যাত্রা শুরু করছে, দেন যাত্রা শুরু করার পর এই যে দেখো গেল 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 গেল, একবার 2/3 ভাগ এইখানে এসে পৌঁছাইছে। কিভাবে বুঝলেন ভাইয়া? সেটা তো বলছে যে 4/3 ভাগ, তো এই জন্য আমি বৃত্তকে 4 ভাগে ভাগ করছি, 1টা 2টা 3টা 4টা। এর ভিতরে সে 3 ভাগ গেছে, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে সেইখানে যাত্রা শুরু করলে পুরো পথে যাত্রা করে সে এই বিন্দুতে এসে পৌঁছাইছে, শেষ। পূর্ণ একটা মানে রাউন্ড সে দেয় নাই। বুঝছেন জিনিসটা? ক্লিয়ার জিনিসটা? নাইস। তাহলে প্রশ্ন হচ্ছে ওর সরণটা কত? আসেন বের করি। সরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ডাইরেক্ট ডিস্টেন্স, তাই না? ডাইরেক্ট ডিস্টেন্স, এই যে এইটা ডাইরেক্ট ডিস্টেন্স আমরা কিভাবে বের করব? এটা তো অতিভুজের মতো হয়ে গেল ভাইয়া। এইটা যদি আমার একটা ত্রিভুজের মতো হয়, এই যে এই ত্রিভুজটা একটু চিন্তা করো, এটাও 20, এটাও 20, কারণ দুইটাই ব্যাসার্ধ। তাহলে এটা অতিভুজ কিভাবে বের করব? √20² প্লাস 20², তাহলে কত হয়? 400 যোগ 400 800, √800। √800 আসে কত দেখি তো, ধরো একটা মিনিট ক্যালকুলেটর নিয়ে আসি আমি। তো √800 দেখি চেক করি কত আসে। 20√2, 28.28, ইয়েস, ক নাম্বারটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, সহজ জিনিস কিন্তু। নাইস। পরের টপিক। ও ইয়েস, আমরা আমাদের থার্ড টাইপে চলে আসছি। এটা কি ধরনের টাইপ চলো একটু চেক করি। আচ্ছা, এটা হচ্ছে দ্রুতি এবং বেগ। আমরা সবাই জানি দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এটা কি আসলে বলো তো? এটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার, অর্থাৎ সরণকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া বেগ, আর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাবা দ্রুতি। শেষ। এই হচ্ছে হিসাব নিকাশ, আর কি সহজ জিনিস। ঠিক আছে, দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে বেগ, সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ, দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখি। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স পরিবর্তনের হারকে মানে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বলবো ওটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি, নট বেগ। যারা বেগ তাকাবা তারা মারা খাবা, কারণ কোশ্চেনে বলা হয়েছে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার, সরণের না। সরণের বললে আমরা দিতাম বেগ, দূরত্ব বলা হয়েছে, তাহলে দূরত্বকে ভাগ করলে, সময় দিয়ে ভাগ করলে বা সময়ের হার যদি জিজ্ঞাসা করে তাহলে এটা হয়ে যাবে দ্রুতি, আর সরণ বললে আমরা বেগ দিতে পারতাম। বুঝছো? বেগের মাত্রা কি? তো বেগের এককটা আমি তোমাদের বলি প্রথমে। বেগ আসলে কিভাবে পাওয়া যায়? সরণকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায়। সরণের মাত্রা বা একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আসেন মাত্রা। সরণের মাত্রা হচ্ছে এল মানে লেন্থ, সময়ের মাত্রা হচ্ছে টাইম, তাহলে এটা হবে LT−1। এটাই হচ্ছে আমাদের মাত্রা। LT−1 কোথায় আছে? 4 নাম্বার সঠিক উত্তর। বুঝা যায় না? পরের প্রশ্ন, 36 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? তো আমি এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় পাও, জাস্ট ক্যালকুলেটরে যে অ্যান্সারটাই থাকবে ওটাকে 3.6 দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে ছিল, ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? ওটা কিলোমিটার পার আওয়ারে ছিল, ওকে। সো এইটা ওটা কিলোমিটার পার আওয়ারে ছিল, ওইটাকে আমরা কিসে নিয়ে যেতে পারবো? তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, অলওয়েজ কত দিয়ে ভাগ করবা? 3.6 দিয়ে। আর 36 কে 3.6 দিয়ে ভাগ করলে আসে 10। ক্যালকুলেটরে বসাই দেখো, সহজ জিনিস এগুলো, তাই না? অলওয়েজ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 3.6 দিয়ে ভাগ, এটা দিয়ে করবা, তাহলে ডাইরেক্ট মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। বুঝছো? এটা একটা ট্রিক্স আর কি। আর এমনিতে মুখস্থ রাখা যায়। 36 কে 18 দিয়ে ভাগ করলে কত আসে? 2 আসে, তাহলে 5 দুগুণা 10, ওইটা মনে রাখতে পারো। 18 ঘরের নামটাও মুখস্থ রাখতে পারো। 18 অক্ষে 18, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার 5 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। 18 দুগুণা 36, 10 মিটার পার সেকেন্ড। 3 18 কত হয়? 4 18 54, 15, এরকম কিছু একটা হিসাব আছে আর কি, মনে করে করতে পারো আর কি। ওকে, 3 18 মানে 54, তাহলে 15 মিটার পার সেকেন্ড, এরকম আর কি, নামটা দিয়ে করতে পারো।
এরপরে প্রশ্ন, একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপরে ঘুরানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম একটা কোন একটা জায়গায় আমরা সুতা দিয়ে পাথরকে ঘুরাচ্ছি, চলো আঁকি। হ্যাঁ, সুতা বেঁধে পাথরকে ঘুরাচ্ছি। একটা সুতা, এই যে এখানে একটা পাথর আছে আমাদের, মনে করো এখানে একটা পাথর আছে মনে করো, তাহলে আমি একটা সুতা দিয়ে পাথরটাকে বাঁধছি, বেঁধে এই পাথরটাকে এইভাবে ঘুরাচ্ছি। হ্যাঁ, এই যে এরকম মাথার উপরে পাথর দিয়ে ঘুরাচ্ছি। তাহলে এখানে কি উত্তর হবে? একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপরে ঘুরালে ক্রমাগত কি করবে বলতো? দিক পরিবর্তন করবে। কিভাবে বুঝবো ভাইয়া? ধরো এই পাথরটা এখানে আছে, মানে সেটা তো ঘূর্ণায়মান, তাই না? ঘূর্ণায়মান। তাহলে এইখানে তার বেগটা হইতেছে, যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তের ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবা। স্পর্শক তো বুঝো নাকি? যে বিন্দুতে ঘুরবে ওই বিন্দু বরাবর একটা স্পর্শক টানো। যখন এই পাথরটা এখানে আসবে তখন একটা স্পর্শক টানো, যখন পাথরটা এই পয়েন্টে আসবে তখন একটা স্পর্শক টানো, যখন পাথরটা এখানে আসবে তখন একটা স্পর্শক টানো, যখন পাথরটা এখানে আসবে তখন একটা স্পর্শক টানো। দেখো এই যে দেখতেছো না, এই যে দিকটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? বৃত্তাকার পথে দিকের কি বারবার পরিবর্তন হচ্ছে না? কোনটার পরিবর্তন হচ্ছে? এই যে স্পর্শকের দিকের পরিবর্তন হচ্ছে। এবার এছাড়া বৃত্তাকার পথের দিক কিন্তু পরিবর্তিত হচ্ছে, ওইটা যেদিকে যেতে যাচ্ছে ওইদিকে কিন্তু না গিয়ে গোলাকার ঘুরতেছে, তাই না জিনিসটা? তো এই জিনিসগুলো আসলে বেগকে রিপ্রেজেন্ট করে, রৈখিক বেগকে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। কি যেহেতু বেগের মান যদি সব জায়গায় সেমও হয়, এটা কিন্তু বেগের মান সব জায়গায় সেম হওয়ার সুযোগ, মান সেম হইতে পারে বাট দিক সেম হইতে পারবে না, কারণ দিক পরিবর্তন হচ্ছে। এই জন্যই কিন্তু বৃত্তাকার পথে কোনো একটা জিনিসকে তুমি যখন এরকম করে ঘুরাবা, ওইটার কিন্তু সমবেগ না, সমবেগ হওয়ার সুযোগ নাই। মনে হবে বেগের মান সেম, মানে তুমি একটা নির্দিষ্ট বেগে ঘুরাইতেছো, বাট এটা কিন্তু সঠিক না। দিক পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াসলি, যেহেতু নিয়মিত দিক পরিবর্তন হচ্ছে, তাই কিন্তু এখানে বেগ কনস্ট্যান্ট না, বেগ পরিবর্তনশীল, কারণ দিক চেঞ্জ হচ্ছে, মান চেঞ্জ হচ্ছে না বাট দিক চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ত্বরণ আছে, বুঝছো? এই হচ্ছে কথা। তো আমরা এটা প্রথমটা কি, ক্রমাগত দিক পরিবর্তন করছে, সঠিক কথা। এই যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, দ্বিতীয় কথাটাও কিন্তু বুঝাই ফেলছি, যে ক্রমাগত যখন একটা জিনিসকে ঘুরাইতে থাকবা ওটা কিন্তু কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন করতেছে, তাই না? কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন করতেছে, এর মানে বেগ কনস্ট্যান্ট না, এখানে বেগ পরিবর্তনশীল। আর বেগ যদি পরিবর্তনশীল হয়, এর মানে এখানে ত্বরণ আছে। সুষম বেগে চলতে পারবে না, এটা তো বললাম। মান সেম হইতে পারে বাট বেগটা যেহেতু দিক পরিবর্তন করতেছে, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা সুষম বেগে চলা সম্ভব না, বা সমবেগে চলা সম্ভব না। 1 আর 2 সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওকে, আমাদের অবশেষে গ্রাফের মারপেট চলে আসছে। এবার আমরা একটু গ্রাফের অঙ্কগুলা করব। গ্রাফ রিলেটেড প্রশ্ন বোর্ড এক্সামে আসবেই, নিশ্চিত থাকো, নিশ্চিত, কনফার্ম, ঠিক আছে? তো আমি এখানে বেসিক কয়েকটা গ্রাফ রাখছি। আমরা যদিও এমসিকিউ সলভ করতে 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 গ্রাফ রিলেটেড অঙ্কগুলো বুঝবো, শিখবো, বাট বেসিক কয়েকটা কনসেপ্ট শিখে রাখবো। বিভিন্ন ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখচিত্র। বেগ বনাম সময়, যখন বেগ পরিবর্তন হয় না, অর্থাৎ সমবেগে থাকে, তখন গ্রাফটা হয় এরকম। বেগ সময়ের সাথে সাথে যতই সময় যাচ্ছে বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? বুঝছো? যখন বেগটা পরিবর্তন হবে এবং যদি এটা সমহারে হয়, তখন এটাকে আমরা বলবো সমতরণ। দেখো এখানে বেগটা কিন্তু যতই সময় যাচ্ছে একটা সিস্টেম মোতাবেক কিন্তু বাড়তেছে, লিনিয়ারলি বাড়তেছে, একটা সরল রেখা বরাবর বাড়তেছে, তাই না? সময় যাচ্ছে, বেগ বাড়তেছে, তাই না? তাহলে এটা একটা সমতরণের গ্রাফ। সমমন্দন হলে কি হবে? দেখবো যেটা ডাউনওয়ার্ড হবে, কারণ মন্দন হচ্ছে ত্বরণের অপোজিট, তাই না? আমরা পড়বো সামনে। মন্দন হলে এটা হবে ডাউনওয়ার্ড, মানে এই গ্রাফটাই জাস্ট ডাউন, যত সময় যাচ্ছে বেগ কমতেছে। গাড়ির ব্রেক চাপলে কি হয়? বেগ আস্তে আস্তে কমতে থাকে, ওখানে সমমন্দন হয়। আচ্ছা, এবার আসেন অসমতরণ। অসমতরণ বলতে কি বোঝায়? এই দুটা গ্রাফ বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার, যদি তোমার বেগটা লিনিয়ারলি না বাড়ে, সরল রৈখিকভাবে না বাড়ে, হ্যাঁ, ওটা চেঞ্জ হয় একটু, মানে ড্রাস্টিক্যালি হয়, প্রথমে আস্তে আস্তে বাড়তেছে, হঠাৎ করে বেগ বেড়ে গেছে। তো বেগ হঠাৎ করে বেশি বেড়ে গেলে, বা ত্বরণ যদি হঠাৎ করে বেশি বেড়ে যায়, তখন এটাকে আমরা অসমতরণ বলি। বা হঠাৎ করে কমে যাচ্ছে, ওটাকে অসমতরণ বলি। ত্বরণ কখনো 2, কখনো 5, কখনো 7, এরকম আননোন ভেরিয়েবল থাকলে ওটাকে আমরা অসমতরণ বলি। তখন বেগটা উল্টাপাল্টা ভাবে বাড়ে, কখন অনেক বেড়ে যায়, হুড়স করে বেড়ে যায়, আবার কখনো আস্তে আস্তে করে কমে যায়, কনস্ট্যান্ট ভাবে বাড়ে না, কনস্ট্যান্ট ভাবে বাড়ে না। তখন এটাকে অসমতরণের গ্রাফ বলে। অসমতরণের গ্রাফ এরকম এক্সপোনেন্ট টাইপের গ্রাফ হয়। ক্লিয়ার? বুঝছো? এবার আসেন বিভিন্ন ক্ষেত্রে সরণ আর সময়ের গ্রাফ। তুমি যদি আগামী মানে গত 20-25 মিনিট যাবত হয়তো বা তুমি টেবিলের মধ্যে বসে আছো, তাই না? তোমার কি কোনো সময় যাওয়ার সাথে সাথে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে তোমার সরণ হচ্ছে স্থির, তাই না? এই হচ্ছে এটা তোমার গ্রাফ। এবার আসি সমবেগ। তোমার যদি কি হয়, মানে সরণের পরিবর্তনটা সময়ের সাথে সাথে লিনিয়ারলি বাড়তে থাকে, সরণের পরিবর্তন। বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে বাড়তে থাকলে ওটাকে আমরা বলি সমতরণ। আর সরণের পরিবর্তন মানে
ডিসপ্লেসমেন্ট ওইটার পরিবর্তন হতে থাকলে সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট ভাবে তখন বলি আমরা সমবেগ। সমবেগের আরো একটা গ্রাফ আছে এইটা, আর স্মরণের বাই সময়ের গ্রাফ হচ্ছে এইটা। আর এটাও সমবেগ, সেম জিনিস, এটা মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুগামী না, কারণ এখানে আদি বেগ আছে আর এখানে আদি বেগ শূন্য, এটা বুঝাইতেছে আর কি। আর ফাইনালি অসম, এখানে কি বলা হয়েছে, অসম ত্বরণ, ত্বরণ অসম, বাট এখানে আসলে ত্বরণ বলা ঠিক হয়নি, অসম বেগ বলা উচিত ছিল, সমতরণ। আচ্ছা হইতে পারে, সমতরণ হইতে পারে, বাট এটা অসম বেগ, অসম বেগ, অসম বেগের গ্রাফ। এখানে বেগটা কিন্তু লিনিয়ারলি বাড়তেছে না, হঠাৎ করে বেগ বেড়ে গেছে। এটা কিন্তু সম ত্বরণ হইতে পারে, বাট সম বেগ হইতে পারবে না, অসম বেগ হবে। তো এই হচ্ছে অ্যারাউন্ড কয়েকটা গ্রাফ, এগুলো এমসিকিউতে আসে, অথবা সবচেয়ে বেশি যেটা আসে ওটা হচ্ছে গ্রাফ রিলেটেড ম্যাথ, ওটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। আশা করি প্রাথমিক ধারণা হয়েছে তোমাদের। ওকে, তো গ্রাফ রিলেটেড প্রথম প্রবলেমটা আমরা আসলে সলভ করি। তো গ্রাফ দেখার সাথে সাথে তোমাদের এতটুকু ধারণা রাখতে হবে যে গ্রাফটা আসলে কি কি বলছে। দেখো, এটা হচ্ছে দূরত্ব বনাম সময়ের একটা গ্রাফ। এই বরাবর আছে এস, এই বরাবর আছে টাইম। তাহলে এই যে দেখো, এটা যে হইতেছে বাড়তেছে, এটা বুঝাইতেছে এই জায়গাটা এটা সমবেগে আছে। খুব সাবধান, তাই না? খুব সাবধানে এগুলো চিন্তা করতে হবে। কিভাবে? এই যে একটু আগে আমরা দেখছি, দেখছো, এই দেখো সমবেগ বুঝায়, সমবেগ বুঝায়, তাই না? সমবেগ বুঝাচ্ছে, ঠিক আছে। আবার এই জায়গায় কি হচ্ছে বলতো, এই জায়গায় দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। 10 মিটার ছিল 10 নাম্বার সেকেন্ডে, 20তম সেকেন্ডেও 10 মিটারই আছে, মানে সে এখানে এসে থেমে আছে, বসে আছে। আবার বি থেকে যখন সিতে গেছে তখন দেখো সময় যাওয়ার সাথে সাথে দূরত্বের পরিবর্তন হয়েছে, আবারও বেগ সমবেগে গেছে। তাহলে এখানে সমবেগ, এখানে স্থির, আবার সমবেগ। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ওই অংশে দ্রুতি কত, কোন অংশে? ও থেকে এতে যাওয়ার যে দূরত্ব, এখানে তার দ্রুতিটা কত। এখন দ্রুতি মানে কি? দূরত্বের পরিবর্তন বাই সময়, তাই না? একটু লিখে দিই, দ্রুতি মানে হচ্ছে দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাই তো? তাহলে দূরত্বের পরিবর্তন এখানে কতটুকু হয়েছে? ও থেকে এতে গেছে, তার দূরত্ব হচ্ছে 0 থেকে 10 হয়েছে, তাহলে পরিবর্তন হচ্ছে 10 মাইনাস 0, বা শুধু 10 লেখা যেতে পারে। এই সময় কতটুকু সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে লিখলাম সময়ের পরিবর্তন 10, 10 বাই 10, 1 মিটার পার সেকেন্ড, তাই না? এটাই হচ্ছে দ্রুতি। তাহলে খ হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটাই যাই। আবারও একটা গ্রাফের অঙ্ক, ওই গ্রাফটাই, ওই গ্রাফের উদ্দীপকের আরেকটা অঙ্ক, উদ্দীপক রিলেটেড। ওই অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি, ওই অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি। তাহলে এটাও তো দ্রুতি ছিল, সমবেগ বা সমদ্রুতি, এটাও আমাদের সমবেগ বা সমদ্রুতি। তাহলে আমরা হিসাব করে দেখি, এই জায়গায় তো আমরা দ্রুতি কত পাইছি বলতো, 1 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে উপরেটা হিসাব করি কত আসে, এটা আসবে হচ্ছে হলো দূরত্বের পরিবর্তন বাই সময়। দূরত্ব সি পয়েন্টে হচ্ছে 20, বি পয়েন্টে হচ্ছে 10, তাহলে দূরত্বের পরিবর্তন কত হয়েছে? 20 মাইনাস 10, তাহলে 10। আর এই জায়গায় সময় কতটুকু লাগছে? এই জায়গাটুকুতে 30 মাইনাস 20, মানে 10 সেকেন্ড। তাহলে 10 বাই 10 কত আসে? আবারও সেম 1 মিটার পার সেকেন্ড আসে। তো এখানে বলা হইতেছে যে একজন আরেকজনের থেকে বেশি, তাহলে এটা ভুয়া কথা, এটা সঠিক না। দুইটাই সমান, সমবেগে চলতেছে এই জায়গাটা। এ বি অংশে দ্রুতি নেই। হ্যাঁ, এই অংশে হচ্ছে বস্তুটা স্থির, এই অংশে কোনো দ্রুতি নেই। ও ওয়াই অক্ষের অক্ষ বরাবর বেগ থাকলে ও এ অংশের বেগ সুষম বেগ। ও ওয়াই, ও থেকে ওয়াই কোথায়? আচ্ছা আচ্ছা, ও ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর বেগ আছে। তাহলে আমরা এখন দূরত্ব নাই, এটা মনে করলাম আমরা বেগ দিছি। এখন দূরত্ব না ইউজ করে আমরা কি ইউজ করতেছি? বেগ। তখন মিটার পার সেকেন্ড, মানে এক্স এক্স ওয়াই এক্সিস বরাবর এখন আর দূরত্ব হিসাব করবো না, এখন আমাদের ওয়াই এক্সিস বরাবর কি বলতো? বেগ আছে। তাহলে বেগ থাকলে ও এ বরাবর যে অংশটা, এইটা, এটা কি অংশের বেগ সুষম বেগ না, ভুল ধারণা। এইটা তো তাহলে একটু ঝামেলা আছে, এইটা তো বেশ ঝামেলা আছে। এখানে এই অপশনটাও হবে না, এখানে সঠিক উত্তর শুধু 2, শুধু 2, তাহলে কোনোটাই সঠিক উত্তর না, শুধু 2 হবে সঠিক উত্তর, শুধু 2 হবে সঠিক উত্তর। কোশ্চেনে ভুল আছে ইন মাই অপিনিয়ন, ঠিক আছে? ওকে, পরে বসে যাই। তো আমাদের পরের টপিক ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির বা বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, বা সহজ ভাষায় আমরা জানি যে ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। প্রথম প্রশ্ন, ত্বরণের মাত্রা কি? ত্বরণের একক সবাই আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার মানে এল, সময় মানে টাইম, মাইনাস 2, তাহলে এটা হবে আমাদের একক মাত্রা। এল টি ইনভার্স 2, 2 নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিউটন পার কেজি কিসের একক? চলো আমরা দেখি। নিউটন পার কেজি, নিউটনকে চাইলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফোর্স থেকে আসছে, তাই না? নিউটন তো ফোর্সের একক। ফোর্স ইকুয়াল টু এম এ, তাহলে এম এর একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটনের জায়গায় আমরা লিখতে পারি কেজি এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কেজির জায়গায় থাকবে কেজি। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে? ও পার কেজি, তাই না? পার কেজি, তাহলে পার কেজি আর কেজি কাটাকাটি হয়ে যায়, থাকতেছে শুধু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ত্বরণের একক, মাত্রই দেখলাম আমরা, তাই না? খ নাম্বারটা হবে সঠিক উত্তর, ত্বরণ। পরের প্রশ্ন, নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন, মানে একক সেম? সরণ আর বেগের একক সেম না, ত্বরণ আর মন্দনের একক সেম। ত্বরণ আর মন্দন, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর মন্দন মানে বেগ হ্রাসের হার। বেগ এবং দ্রুতির একক সেম, আর ত্বরণ এবং মন্দনের একক সেম। এবার আসেন, একটা গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে। গাড়িতে 2.5 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি হইলো, তাহলে এর মান দেওয়া আছে। 4 সেকেন্ড পর গাড়িটির বেগ কত? সময় দেওয়া আছে, আমাদের বেগ বের করতে বলছে, তাইলে শেষ বেগ বের করব, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, সবাই জানি তাই না? আদি বেগ কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তারপরে ত্বরণ কত দেওয়া আছে বলতো? ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া নাই, মন্দন দেওয়া আছে। তাইলে আমরা শুধু 2.5 বসাইলে মারা খাবো, আমাদের বসাইতে হবে -2.5। সাবধান সাবধান। সময় কত? সময় কত লাগছে? 4 সেকেন্ড পর শেষ বেগ বের করতে বলছে। তাহলে আমরা হিসাব করি, কত আসে? 2.5 ইন্টু 4, এটা আসবে হচ্ছে তোমার 10, 22 আসার কথা। 12 প্লাস, সরি 2.5, 12 মাইনাস 2.5 ইন্টু 4, 2 আসবে। 22 না, 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ আসবে কত? 2 মিটার পার সেকেন্ড, মন্দন হইতেছে। আদি বেগ 12 ছিল, এখন 2 মিটার পার সেকেন্ড মন্দন হচ্ছে, হইছে। এরপরে কোশ্চেনটা একটু দেখি। 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে, ও মা গো, খাড়া উপরের দিকে মারা হয়েছে, তাই না? এটা তো জানো, তাই একদম উপরের দিকে ঢিল ছুড়ে। তো কত মিটার পার সেকেন্ডে? 72 মিটার পার সেকেন্ডে, সরি কিলোমিটার পার আওয়ার, ইন্নালিল্লাহ, আরো ঝামেলা হয়ে গেল। 72 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? 72 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 3.6 দিয়ে ভাগ করো, 3.6 দিয়ে ভাগ করো, কত আসে? 20 আসার কথা, 20 মিটার পার সেকেন্ড। আমি তাও একটু চেক করে দেখি। 72 কে 3.6 দিয়ে ডিভাইড করলে আসবে 20 মিটার পার সেকেন্ড, বেগ পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। আচ্ছা, কত উচ্চতায় উঠবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা বের করার একটা উপায় আমি বলে দিই। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটার একটা ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ রাখতে পারো, h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। হ্যাঁ, স্কোয়ার বাই 2g, এটা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো। আর কোন একটা বস্তু মানে একদম উপরে যে আবার মাটিতে ফিরে আসা পর্যন্ত যে সময়, এটাকে আমরা বলি উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল মানে কি? সম্পূর্ণ উপরে যায় আবার মাটিতে ফিরে আসছে, বা বিচরণ কাল, একই কথা। এটাকে আমরা বড় হাতে টি দিয়ে ডিফাইন করি। এটা ফর্মুলা হচ্ছে 2u/g। আর যদি বলে শুধুমাত্র সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাবে আর যাবে না, তখন ফর্মুলাটা যাবে শুধু u/g, ইকুয়াল টু u/g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে, আর সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসতে সময় লাগবে u/g, আর শুধু উঠতে সময় লাগবে u/g। আর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা হচ্ছে u²/2g। তাহলে আমাদের এখানে বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে আমরা ব্যবহার করবো u²/2g। তাহলে আমাদের ফর্মুলাতে ইউ এর মান বসাবো হচ্ছে 72, না আমরা বসাবো হলো 20, কারণ 20 হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে। তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, কত আসে? 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, 20.4, এটা হবে সঠিক উত্তর। এই না না না, ছি, কিলোমিটার আছে, কিলোমিটার তো সঠিক উত্তর না, আমার তো মিটারে আসবে অ্যান্সার, এটা হবে সঠিক উত্তর। এই অ্যান্সারটা কিন্তু মিটারে আসবে। কত আসছে? 20.4, এত মিটার, কারণ আমি অঙ্ক করতেছিলাম মিটার পার সেকেন্ড দিয়ে, 72 কিন্তু করিনি, তাই না?
ওকে, পরেরটা। সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? সুষম ত্বরণে চলমান একটা বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে এত হয়েছে। তাহলে এটা আমার আদি বেগ, এটা আমার শেষ বেগ অ্যাজিউম করতেছি, এবং এই কাজটা হইতে 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হইতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে আমি ত্বরণের মান বের করতে পারবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত আসতেছে 4, ইউ এর মান কত আসতেছে, সরি মিস্টেক, ভি এর মান আসতেছে 8, ইউ এর মান 4, সময়ের মান হচ্ছে কত 2 সেকেন্ড। তাহলে কত আসে বলো বলো, 4 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমার ত্বরণ, মানে এই গাড়িটার চলমান ত্বরণ। আমার প্রশ্ন হচ্ছে তাহলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ত্বরণে যদি চলমান থাকে তাহলে বেগ কত আসবে? ইউ প্লাস এটি আসবে। ইউ এর মান ধরলাম, অ্যাজিউম করলাম আগে তো যেটা আসছে, সুষম চলমান বস্তু 2 সেকেন্ড কত 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 4 মিটার পার সেকেন্ড, এর মান হচ্ছে 2, টি এর মান কত? টি এর মান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 4 দুগুণ 8, 8 আর 4 যোগ করলে আসবে 12 মিটার পার সেকেন্ড। 12 হবে সঠিক উত্তর। বুঝছো? প্রথমে আমি ত্বরণটা বের করছি, দেন ত্বরণ থেকে আমি বললাম যে এরপরে আমি কত বেগ, মানে শেষ বেগ কত প্রাপ্ত হবে 4 সেকেন্ড পরে, তারপরে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, বেগ শেষ বেগ বের করার ফর্মুলা, দ্যাটস ইট। এই ত্বরণের মানটা জাস্ট এখানে পুট করছি, সহজ সহজ জিনিস। পরের প্রশ্ন, সমত্বরণে চলমান বস্তুর লেখ নিচে কোনটা হবে? এগুলো আমি যে পড়াইছি তোমরা দেখে ফেলো। সমত্বরণ বলছে তাই না? সমত্বরণ এইটা দেখো, বেগ এবং সময়ের গ্রাফ দেওয়া আছে, লিনিয়ারলি জিনিসটা বাড়তেছে, সময়ের সাথে সাথে বেগ লিনিয়ারলি বাড়তেছে, তাই এটা সমত্বরণের গ্রাফ। পরের প্রশ্ন, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের গ্রাফ কি হবে? উপরের দিকে নিক্ষেপ করছো, ত্বরণ বনাম সময়, মাথায় রাখবা কোন একটা জিনিস যদি উপরে নিক্ষেপ করো তাহলে অলওয়েজ সেখানে ত্বরণ কোনটা থাকে বলো তো? ত্বরণ জি থাকে, মানে নিচে একটাই কাজ করে, আর কোনো ত্বরণ নেই এখানে। সো এখানে এটা সুষম ত্বরণ, অর্থাৎ সুষম ত্বরণ, এটা 9.8 ফিক্সড, মানে ইয়ার কথা বলতেছি আর কি, তোমার জি এর মানের কথা বলতেছি, এটা ফিক্স থাকে। যতই উপরে নিক্ষেপ করো বা উপর থেকে ফেলে দাও, সেখানে ত্বরণ কয়টা থাকে? একটাই থাকে, সেটা কত? 9.8। উপরে নিক্ষেপ করলে 9.8 মিটার পার সেকেন্ড মন্দন হবে, আর নিচে ফেলে দিলে এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে, মানে ত্বরণ বাড়তে থাকে, মানে ত্বরণ কনস্ট্যান্ট থাকবে, বেগ বৃদ্ধি পাবে আর কি। ক্লিয়ার এই জিনিসটা? এটা কিন্তু ভুল করা যাবে না, এটা ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। যে ত্বরণ বনাম সময়ের গ্রাফ যদি উপরে নিক্ষেপ করা হয় বা নিচে ফেলে দেওয়া হয়, সবাই ক্ষেত্রে সমবেগ সমত্বরণে থাকবে। আচ্ছা, এবার আসি এই প্রশ্নটা, নিচের এপি রেখার ঢাল। আচ্ছা, বেগ বনাম সময়ের লেখচিত্রে যদি এরকম স্ট্রেট লাইন থাকে যেটা বৃদ্ধি পায়, মানে এরকম সরল রেখা দেখা যায় বৃদ্ধিমান, তাহলে এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, সমত্বরণের গ্রাফ। এবং এই সমত্বরণটা কোথায় দিকে পাওয়া যায় জানো? এই গ্রাফের ঢাল থেকে, ঢাল থেকে, ঠিক আছে? এই পয়েন্টের বেগ মাইনাস এই পয়েন্টের বেগ ডিভাইডেড বাই এই মধ্যবর্তী সময়, তাহলে এই রেখার যে ঢাল হবে ওইটা হচ্ছে ত্বরণের ঢাল, সুষম ত্বরণের ঢাল, এই যে বললাম না, ঠিক আছে? তাহলে এটা যদি আমি এটা না দিয়ে সমত্বরণ আমি মনে করো সরণ দিতাম, সরণ ইউজ করতাম আর সময় ইউজ করতাম, তাহলে একটা রেখা টানতাম, এই রেখার ঢাল আসলে কি কাকে রিপ্রেজেন্ট করবে? সমবেগকে রিপ্রেজেন্ট করবে। সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী সরল রেখার ঢাল হচ্ছে সমবেগ নির্দেশ করে, বেগ বনাম সময়ের মূল বিন্দুগামী সরল রেখার ঢালটা ত্বরণ নির্দেশ করে। বুঝে যাবে, বোঝা যাচ্ছে আশা করি। পরের প্রশ্ন, এটা বলা হয়েছে কি, প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো এটা দেখো বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে এইটা হচ্ছে সমত্বরণ, এটা হচ্ছে সমবেগ, এটা আবার সমত্বরণ। গ্রাফটা বুঝছি, নাইস। 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে গিয়েছে, সমত্বরণে গিয়েছে, পরের 1 সেকেন্ড, এই যে এটা মনে করো 6 নাম্বার সেকেন্ড, তাহলে এই জায়গাটুকু এটা কিন্তু আবার সে সমবেগে গিয়েছে, তাহলে আমাদের দুইবার ক্যালকুলেশন করা লাগবে। তাহলে এবি পথে অতিক্রান্ত দূরত্ব, এস অফ এবি, এটা 5 সেকেন্ড লাগছে তাই না? অতিক্রান্ত দূরত্ব কোনটা, কোন সূত্র দিয়ে বের করবো বলো তো? যেহেতু ত্বরণ আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, না এটা ইউজ করলে বেটার হবে না, সহজ একটা সূত্র আছে, এটা ওইটা ইউজ করি। আসো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, জাতীয় সূত্র অলওয়েজ, মানে ম্যাক্সিমাম এই বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া থাকলে এখান থেকে যদি সরণের মান বের করতে চাও অলওয়েজ এই সূত্র ইউজ করবে। এ পয়েন্টের আদি বেগ হচ্ছে 0, বি পয়েন্টের শেষ বেগ এটা হচ্ছে আমার 10, 2 দিয়ে ভাগ করব, সময় লাগতেছে কতটুকু বলো তো? সময় লাগতেছে হচ্ছে 5 সেকেন্ড ইনিশিয়ালি, কারণ এ থেকে বি পথে কিন্তু সমত্বরণ ছিল, তো এখানে আমরা ইউজ করব কত? 5 5 5 25 মিটার। এবার আসেন
বি থেকে আরেকটা 1 সেকেন্ডের পথ যাতায়াত করবো আমরা, তাই না? ওই জায়গাটা কি যে বললাম সমবেগে ওই জায়গাটা, তাই না? তাহলে ওই জায়গাটা আমাদের ব্যবহার করতে হবে 6 সেকেন্ড। 6 নাম্বার সেকেন্ডের জন্য এটা আমরা কি ব্যবহার করব? ভিটি। ভি এর মান কত এখানে? 10। সময়ের মান কত? 1 সেকেন্ড, তাহলে 10 মিটার গেছে। তাহলে টোটাল কত গেছে? 25 আর 10 30। 30 মিটার গেছে। প্রথমে গিয়েছে 25, এরপরে গিয়েছে 10। বুঝছো? কারণ প্রথম 5 সেকেন্ড সে হচ্ছে সমত্বরণে গিয়েছে, যার কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারছি। পরের 1 সেকেন্ড সে সমবেগে গেছে, এজন্য আমাদের এই সূত্রটা ইউজ করা লাগছে। আমরা সূত্রের আরো কিছু ম্যাথ দেখবো সামনে, সূত্রগুলো তো ইন্ট্রোডিউস করা হয়নি, তাও দেখাবো ইনশাআল্লাহ। গ্রাফের ম্যাথগুলো চলে আসছে, সো আমাদের গ্রাফগুলো করা লাগতেছে আর কি। প্রশ্নটা আবারও সেম, দেখো ওইটারই, মানে বেগ বনাম সময়ের গ্রাফ, সমত্বরণে গেছে, দেন সমবেগে গেছে, আবার সমত্বরণে গেছে। প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে বিসি অংশের সুষম বেগে চলতেছে। হ্যাঁ, বিসি অংশের সমবেগে চলতেছে। দেখো বি পয়েন্টেও বেগ 10, সি পয়েন্টেও বেগ 10। বি থেকে সি তে যাইতে তার সময় লাগছে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে তার বেগ চেঞ্জ হয় নাই, মানে সমবেগ। সিডি অংশে সুষম ত্বরণে চলতেছে, আমি এটা আবার বলছিলাম। সি থেকে ডিতে যাও, সি থেকে ডিতে যেতে সময় লাগছে 10 সেকেন্ড, 20 মাইনাস 10। এই 10 সেকেন্ডে আদি বেগ ছিল 10, শেষ বেগ ছিল 20, মানে বেগ বৃদ্ধি পাইছে, এবং এটা কিন্তু লিনিয়ারলি বাড়ছে। হ্যাঁ, সরল রেখা আকারে বাড়ছে, এই জন্য এটা হচ্ছে সুষম ত্বরণ। সঠিক কথা। তাহলে প্রথমটা সঠিক, 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বারটা কি বলছে? এবি অপেক্ষা সিডি অংশের ত্বরণ বেশি। এবি অপেক্ষা সিডি অংশের ত্বরণ বেশি, এটা চেক করতে হবে। হ্যাঁ, তাহলে এবি অংশের ত্বরণ বের করার চেষ্টা করি। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবি অংশের জন্য আদি বেগ 0, সরি, শেষ বেগ 10, আদি বেগ 0, ডিভাইডেড বাই সময় লাগছে 5 সেকেন্ড, হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সিডি অংশে ত্বরণটা বের করে আসো, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কত আসে বলো তো? কত আসে বলো তো? 20 মাইনাস 10, 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 5, 5 না 10 হবে। কত আসে? 10 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 1। হ্যাঁ, দুই জায়গায় ভিন্ন আসতেছে। এই অংশে 2 মিটার পার সেকেন্ড, এখানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এবি অপেক্ষা সিডি অংশের ত্বরণ বেশি। না, এবি অংশের ত্বরণ বেশি, সিডি অংশের ত্বরণ কম। তাহলে 1 আর 2 হবে সঠিক উত্তর, এটা হবে না। বুঝছি না? পরের প্রশ্ন। একটা ছক দেওয়া আছে ভাই, এরকম ছক দেওয়া থাকলে ভয় পাওয়ার কিছু নাই, সুন্দর মতো ছকের জন্য একটা গ্রাফ আঁকে ফেলবা। ছকের জন্য একটা কি করবা? গ্রাফ আঁকে ফেলবা। কিভাবে গ্রাফ আঁকবো? এখানে সময় আর বেগের গ্রাফ আঁকতে বলছে, তাহলে আসো আঁকে ফেলি। এটা মনোযোগ দিয়ে আঁকি, এটা রেখা টেখা দিয়ে আঁকি সুন্দর করে। ওকে, তো এখানে গ্রাফটা কিভাবে আঁকবো? এই বরাবর আমরা দিব বেগ মিটার পার সেকেন্ড, এই বরাবর আমরা দিব হচ্ছে তোমার সময় সেকেন্ডে। তো সময় কত? 0 সেকেন্ডে বেগ 0, প্রথম বিন্দু। সময় কত কত আছে? 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে আঁকি 10, 20, 30, 40, 50, 30, 40, 50, 60, 70, 80, 90। দেখছো সেকেন্ডগুলো দিয়ে দিলাম। বেগগুলো কত কত? 0, 20, 40, 40, এর বেশি যায়নি। তাহলে 0, 20, 30, 40, এর বেশি যায়নি। 10, 20, 30 দেওয়া উচিত ছিল। তাহলে 10 থেকে শুরু করি। 10, 20, 30, 40, শেষ। আর দেওয়া লাগবে না, তো 50 দিয়ে রাখি। গ্রাফটা আঁকতেছি, বুঝছো? 0 সেকেন্ডে প্রথম পয়েন্টটা দিয়ে দিলাম, এরপরে 10 সেকেন্ডে বেগ 20, 10 সেকেন্ডে বেগ 20, এটা দ্বিতীয় পয়েন্ট। 20 সেকেন্ডে বেগ 40, 20 সেকেন্ডে বেগ হচ্ছে 40, তাহলে এখানে পয়েন্টটা দিয়ে দিলাম। 30 সেকেন্ডে বেগ 40, 30 নাম্বার সেকেন্ডও বেগ 40, 40 নাম্বার সেকেন্ডেও বেগ 40, 40 নাম্বার সেকেন্ডেও বেগ 40, 50 নাম্বার সেকেন্ডেও বেগ 40, তাহলে 50 নাম্বার সেকেন্ডেও বেগ 40। এরপরে হচ্ছে আমাদের 70, কি বলে, 70 সেকেন্ডে হচ্ছে বেগ আবার 20 এ নেমে গেছে, 70 সেকেন্ডে বেগ 20। আর হচ্ছে 80 নাম্বার সেকেন্ডে বেগ 10, আর 90 নাম্বার সেকেন্ডে বেগ 0। ঠিক আছে? অতটা পারফেক্ট হয়নি, স্কেল দিয়ে আঁকলে অনেক সুন্দর হইতো, তারপর আমরা আঁকি। এবার এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিই। হ্যাঁ, মানে মোটামুটি এরকম হয়েছে আর কি, এই যে পয়েন্টগুলো কানেক্ট করে দেওয়ার পরে এরকম গ্রাফটা দেখাচ্ছে। ঠিক আছে, এরকমই হবে আশা করি।
তো এরপর আমরা একটু চেক করি জিনিসগুলো প্রশ্নে কি চাইছে। গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করছে কত ত্বরণে? আচ্ছা ত্বরণ তাহলে এই জায়গার ত্বরণটা বের করতে হবে। তাহলে এখান থেকে এখানে ত্বরণটা কত কিভাবে বের করবা বলো তো? ইজিলি বের করা যাবে, ইজিলি, একদম ইজি। এই পয়েন্টে বেগ 0, এই পয়েন্টে বেগ হচ্ছে 40। তাহলে ত্বরণ কত আসবে? 40 মাইনাস 0 ডিভাইডেড বাই টাইম কত লাগছে? 10 সেকেন্ড। সরি মিস্টেক। 20 সেকেন্ডে 40 হইছে। তাহলে 20, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, প্রথমটা সঠিক কথা লিখছে। বলছে থামার পূর্বে গাড়িটির মন্দন 1, তাহলে এই পথে তার মন্দনটা কত, তাই না? এই পথে আমরা ত্বরণটা বের করি আসো। শেষ বেগ কত? 0, আদি বেগ কত? 40। তাহলে হইতেছে 0 মাইনাস 40, এই জায়গায় যাতায়াত করতে সময় লাগছে 50 থেকে 90 মিনিট। তাহলে 90 মাইনাস 50 কত আসে? 40, মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এটা মাইনাসে আসবে কারণ মন্দন, তাই না? এই যে ঠিক আছে, মন্দন 1 মিটার পার সেকেন্ড, 2 নম্বরটা সঠিক। সমবেগে 1200 মিটার অতিক্রম করে, এই জায়গাটা হচ্ছে সমবেগ। এই জায়গাটা হচ্ছে সমবেগ। এই সমবেগ অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু vt, তাই না? v হচ্ছে 40, t কত? 20 সেকেন্ড থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত। তাহলে 60 মাইনাস 20 মানে 40 আসে। 40 ইন্টু 40 কত আসে বলো? 4 4 16, 1600 মিটার হওয়ার কথা, 1200 না, ভুল লেখছি। ও না, সরি, 60 না, 50 50। তাহলে এই জায়গাটুকু, এই সময়টুকু হচ্ছে সমবেগে ছিল। তাহলে 50 থেকে 20 বাদ দিলে কত থাকে? 30। তাহলে 40 মাইনাস 30 হবে। তাহলে 3 4 12, হ্যাঁ 1200 মিটার, 1200 মিটার আসে। তাহলে সবগুলোই সঠিক হবে, সবগুলোই সঠিক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। আমাদের আরেকটা টাইপ 4, টাইপ 3 ছিল। টাইপ 3 অনেক বড় ছিল, অনেকক্ষণ অঙ্ক করা লাগছে। দেখো এবার আসলে জিনিসগুলো সহজই হয়ে যাবে। এখন আমরা সমীকরণগুলো অলরেডি জানি, তারপর আরেকবার আমি তোমাদের সমীকরণগুলোর সাথে পরিচয় করে দিই। আমরা এই সমীকরণগুলো অলওয়েজ মাথায় রাখবো, ছোট করে আমি জিনিসগুলো সাজিয়ে দিচ্ছি তোমাদের। s equal to v equal to u plus at, s equal to u plus v divided by 2 into t, s equal to ut plus half at square এবং v square equal to u square plus 2s। এই সুষম ত্বরণের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, সুষম ত্বরণের গতি, এগুলো একটু মাথায় রাখতে হবে, মনোযোগ দাও। এটা আহামরি কিছু না, জাস্ট আমরা কয়েকটা জিনিস একটা চার্ট আকারে লিখে দিছি। যে দেখবা যদি ত্বরণ সুষম থাকে তো সরণ আর সময়ের সম্পর্ক এরকম হবে, s সমানুপাতিক t স্কয়ার হবে। বেগ এবং সরণের সম্পর্ক হবে বর্গমূলের সমানুপাতিক, এবং বেগ ও সময়ের সম্পর্ক হবে s v equal to t। এগুলো আসলে কোথা থেকে আসে নাই, সূত্র থেকে আসছে। কিভাবে? যেমন বেগ যে সময়ের সমানুপাতিক, এটা তুমি কিভাবে পাবা? খেয়াল করো, এটার কথা চিন্তা করো। এই সমীকরণটা দেখো, v equal to u plus at, তাই না? দেখো বলছে কি যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, তাহলে অবস্থান স্থির মানে u0, সুষম ত্বরণ মানে a কনস্ট্যান্ট, তাই না? a কনস্ট্যান্ট, তাহলে থাকবে কি? শুধু t। তাহলে v সমানুপাতিক শুধু t। এই বুঝাইতে পারছি? সূত্র থেকে এই সম্পর্কগুলো তৈরি করা হয়েছে, এগুলো এমসিকিউ তে আসে, বুঝছো? তো সূত্র জানা থাকলে সূত্র থেকে কাটজাট করে তুমি এটা লিখতে পারো। আবার এই সমানুপাতিক t স্কয়ার, এটা কোথা থেকে আসছে? এইটা থেকে আসছে। খেয়াল করো, যদি স্থির অবস্থান থাকলে তাহলে এটা 0, আর সুষম ত্বরণ থাকলে a কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট জিনিসটাকে আমরা উঠায় কি লিখতে পারি? s সমানুপাতিক t স্কয়ার, এরকম আর কি, বুঝছো? আশা করি বোঝা যাচ্ছে। প্রশ্ন দেখি, v equal to u plus at সমীকরণের এটি এর মাত্রা। আচ্ছা মাথায় রাখবা, কোন একটা সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা সেম হয়, প্রত্যেকটা পদের মাত্রা সেম হয়। এটির মাত্রা কত আসে দেখি। এর মাত্রা a হইতেছে lt ইনভার্স 2, আর সময়ের জন্য হচ্ছে শুধু t। তাহলে आंसर আসবে lt ইনভার্স 1। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো, ক নাম্বারটা সঠিক উত্তর আসবে। বুঝছো জিনিসটা? তুমি দেখো বেগের মাত্রাও কিন্তু lt ইনভার্স 1, এই বেগের মাত্রাও lt ইনভার্স 1, মানে একটা সমীকরণ এইভাবেই তৈরি করা হয় যাতে মাত্রাগুলো সেম থাকে। নিচের কোন সমীকরণটি সঠিক? এটা ভুল, কারণ এখানে v স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার, u স্কয়ারটা ওই পাশে থাকবে, কিন্তু এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায়। আসল সূত্র কি বলতো? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, কিন্তু এখানে কি u স্কয়ারটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এটা তো জীবনে দেখিনি। বাদ a ইকুয়াল টু v মাইনাস u, আমরা শিখছিলাম a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t, ঠিক আছে, প্লাস না। এইটা কি হওয়ার সুযোগ আছে? আচ্ছা এটা হওয়ার সুযোগ আছে কিভাবে? তোমরা একটু মনোযোগ দাও, এটা সঠিক উত্তর হবে কিভাবে আমি বলি তোমাদের। s ইকুয়াল টু তোমরা কি পড়ছো? ut প্লাস হাফ এটি স্কয়ার না? আমি যদি s ut কে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ut প্লাস হাফ ইকুয়াল টু হাফ এটি স্কয়ার, তাই না? এখান থেকে যদি আমরা 2 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 2 ইনটু s মাইনাস ut ইকুয়াল টু এটি স্কয়ার। কথাটা বুঝছো? দেখো এটার সাথে এটা মিলে যায়, তো এটাই হবে রাইট আনসার। আসো পরে এমসিকিউতে যাই। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর, এই যে স্থির অবস্থান হতে মানে u ইকুয়াল টু 0, সুষম ত্বরণ মানে কি? a কনস্ট্যান্ট। তাহলে আমাদের বলছে চলমান বস্তুর বেগ মানে v কার সাথে সম্পর্ক রাখে? v এর সাথে সময়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক,
আর ভি এর সাথে সরণের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। কিভাবে? এটা আমরা মাথায় রাখবা যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার এখানে যদি ইউ 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সমানুপাতিক এস, তাহলে আলটিমেটলি ভি সমানুপাতি রুট ওভার এস লেখা যায় কিনা বলো তো, তাই না? তো এখানে সঠিক উত্তর হবে সরণের বর্গমূলের সমানুপাতিক। বিশ্বাস না হইলে একটু আগে আমি যে চার্টটা দেখাইছিলাম ওইখান থেকে কিন্তু কোশ্চেনটা হয়েছে, এই চার্টটা থেকে প্রশ্নটা হয়েছে, বুঝছো? ক্লিয়ার? ভালো প্রশ্ন। নিচের কোন সমীকরণটা সঠিক? ওই সেম টাইপের প্রশ্নগুলি কিন্তু বারবার আসতেছে। এস ইকুয়াল টু, না এটা কোনো দেখিনি। জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, না আমরা এটা দেখছিলাম জি, এটা তো যদি পরের চ্যাপ্টারের, এটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। জিটা আর জি দুইটা জি উল্টা উল্টা গেছে। টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2s, না আমার মনে হচ্ছে না। 2s, না এটা ঠিক হয়নি। এস ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এইটা, আচ্ছা এটা একটু দেখতে পারি আমরা, এটা কিন্তু হইতে পারে, এটা হচ্ছে উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য এরকম হইতে পারে, দেখি দাও। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a2gh, এটা হচ্ছে ওই যে উপর থেকে একটা বস্তুকে তুমি যদি মাটির দিকে ফেলে দাও তাহলে কি এই ফর্মুলাটা হয় না? তো ওইখান থেকে আমরা চাইলে ভি স্কোয়ার, মানে তখন ত্বরণ হচ্ছে জি, আর কতটুকু উচ্চতা নিচে নামতেছে ওইটা হচ্ছে এইচ হয়ে যায়, এতটুকু পার্থক্য আর কি। আমরা পরন্ত বস্তু আলাদাভাবে পড়বো যদিও। ইউ স্কোয়ারকে আমি যদি সমীকরণের এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে? মাইনাস ইউ স্কোয়ার আসে, আর এখানে থাকতেছে 2gh, তাহলে শুধু এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2g, তাই না? হ্যাঁ ঠিক আছে, ঘ নম্বর সঠিক। তাও আমি গরুর গটা একটু দেখি চেক করে, ওইটা তো সুযোগ নাই আসলে। এটা যে সূত্র থেকে আসছে যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তো 2s ডিভাইডেড বাই ইউ প্লাস ভি হইলে হচ্ছে টি এর সমান হবে। হ্যাঁ ওইটা তো হইলো না, তাই না? বুঝো নি? ঠিক আছে, ঠিক আছে, পরেরটা আসি। আবার গ্রাফের ম্যাথ। এটা একটা ওই যে বেগ বনাম সময়ের গ্রাফ, সমবেগ, সরি সমত্বরণ, সমবেগ, সমমন্দন। গাড়িটির ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ড মানে কি? এটা হচ্ছে 5 সেকেন্ড, মানে এই জায়গাটায় আছিল 5 সেকেন্ডে, তাহলে ষষ্ঠ সেকেন্ড হবে হচ্ছে তাহলে এই জায়গাটায়, তাই না? এই যে এটা হবে ষষ্ঠ 6, তাহলে এই এতটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু, এই জায়গায় কিন্তু সমবেগে চলতেছে, তাই না? তো ডাইরেক্ট বের করে ফেলা যায় এস ইকুয়াল টু ভিটি দিয়ে। কত? ষষ্ঠ সেকেন্ডে, 6 সেকেন্ড, তাহলে ভি এর মান কত ওই জায়গাটায়? 20। ষষ্ঠ সেকেন্ড, একটা সেকেন্ডে, তাহলে সময় মাত্র একটা সেকেন্ডে, এখানে 1 সেকেন্ডের কাহিনী হয়েছে, বুঝছো? তাহলে অ্যান্সার হবে 20 মিটার পার মিটার, তাই না? অ্যান্সার হবে 20 মিটার। অথবা আরেকটা সূত্র আছে, কোন একটা তম সেকেন্ডের জন্য ফর্মুলা হয়েছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এটা তম সেকেন্ডের জন্য ইউজ করা যায় আর কি, বুঝছো? এখানে লাগবে না, এটা ইউজ করা নেসেসারি না, বাট এমনি পরীক্ষাতে ইউজ করতে পারো আর কি। এখানে লাগতেছে না, এখানে এস ইকুয়াল টু ভিটি দিয়ে করা যাচ্ছে। পরের প্রশ্ন, গাড়িটি ও এ অংশের সমত্বরণে চলে, গাড়িটি ও এ অংশের সমত্বরণে চলে, হ্যাঁ এটা তো বললাম এই জায়গায় সমত্বরণে, সমবেগে, সমমন্দনে। এ বি অংশে কি চলতেছে? তাহলে সমবেগে, ইয়েস। এবং বিসি অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? আচ্ছা তাহলে এই দূরত্বটা বের করতে হবে, তাই না? অবশ্যই এই ধরনের গ্রাফে এই অংশে ক্ষেত্রফল বের করলেই হয়ে যায়, এটা একটা ট্রাপিজিয়াম টাইপের অংশ, এর ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। তারপর অঙ্কটা করে দেখি আসো। এইখান থেকে এখানে মন্দন হয়েছে, তাই না? তাহলে এর মানটা কত? সরি, ডাইরেক্ট মন্দন বের করা লাগবে না, দূরত্ব ডাইরেক্ট বের করা যায়। গ্রাফ থেকে, বেগ বনাম সময়ের গ্রাফ থেকে ডাইরেক্ট দূরত্ব সরণ বের করা যায়, বি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি দিয়ে। ভি এর মান কত আসে? আদি শেষ বেগ হচ্ছে হলো 10, সি পয়েন্টে 10 আর বি পয়েন্টে 20 ভাগ 2 ইনটু সময় কত লাগতেছে? 5 সেকেন্ড। কেন বলো তো? 15তম সেকেন্ড, আগে ছিল 10 সেকেন্ড, তাহলে 15 মাইনাস 10 কত? 5। তাহলে আমরা 30 বাই 2 15, 15 3 15 কত আসে? 75 আসে না? না 3 15 তো 45 আসে। নিল না তো? হুম, মিললো না তো ভাইয়া? হ্যাঁ ওই সমস্যা নেই, 1 আর 2 হবে সঠিক আনসার। ঠিক আছে, আমার ভুল টুল হইতে পারে, বুঝছো? ম্যাথমেটিক্যাল বিষয় তো। তারপরে তোমরা একটু বইলো আমাকে কমেন্টে। পরের প্রশ্ন দেখি আসো। এটা কি সেম প্রশ্ন আরেকবার রিপিট হয়েছে? আহারে, অসুবিধা নেই, পরের প্রশ্নে আসি। এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে, বুঝছো? এটা আবার রিপিট হয়েছে। গাড়িটির ত্বরণ কত? এটা বের করি। আমাদের বেশি কোশ্চেন নাই, হয়তো বা 5-6টার মতো কোশ্চেন আছে, কারণ গাড়িটির ত্বরণ কত? এখানে ত্বরণ হয়েছে, এখানে সমবেগ হয়েছে, এখানে মন্দন হয়েছে। ত্বরণ মানে তাহলে এই জায়গাটার বুঝাইছে, তাই না? তাহলে এই জায়গায় ত্বরণ বের করার জন্য ফর্মুলা আছে a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। জিনিসগুলো দেখো প্রায় সিমিলার, মানে তুমি একবার জিনিসগুলো গ্র্যাস্প করতে পারলে কিছুই না আসলে। তাহলে আজ শেষ বেগ মাইনাস আদি বেগ 0, সময় লাগছে কত? 0 থেকে 10 সেকেন্ড সময় লাগছে, তাই না? 10, তাহলে 4 ডিভাইডেড বাই 10 কত? 0.4।
0.4 মিটার, সি হবে অ্যান্সার। সহজ জিনিস। সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, মানে এই অংশে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, এটা সুষম বেগ, তাই না? তাহলে এস ইকুয়াল টু ভিটি, ভি এর মান কত 4, সময় লাগছে কত 10তম সেকেন্ড থেকে 20তম সেকেন্ড, তাহলে ব্যবধান কত 20 মাইনাস 10 ইন্টু 10, তাহলে 40 মিটার। এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, সেম কোশ্চেন আবার আসছে। বারবার বুঝলাম না এগুলো ঝামেলা হইলো কেন, স্লাইড যে রেডি করে মাইট দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, পরন্ত বস্তু সম্পর্কে আমরা সবাই জানি, গ্যালিলিও সাহেব 3টা পরন্ত বস্তুর সূত্র দিয়েছে, তাই না? যে মুক্তভাবে পরন্ত বস্তুগুলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাই না? তারপরে কি বেগ সময়ের সাথে কি সমানুপাতিক, এবং সরণের সাথে সরণ মানে নিচে যখন পড়বে আর কি, সরণটা সময়ের বর্গের সমানুপাতিক। এই দুইটা কনসেপ্ট থেকে দুইটা ফর্মুলা বের করা যায়। আমি ফর্মুলাগুলো একটু লিখে দিই। v1/t1 ইকুয়াল টু v2/t2, এই ফর্মুলাটা মাথায় রেখো। আর এখান থেকে একটা ফর্মুলা তৈরি করা যায়, এটা হচ্ছে h1/t1 ইকুয়াল টু h2/t2, সরি স্কয়ার আছে, টি এর উপরে একটা স্কয়ার আছে, টি এর উপরে একটা স্কয়ার আছে। এটা কিভাবে আসে আমি একটু ছোট করে দেখাই। মনে করো h সমানুপাতিক যে টি স্কয়ার লেখলা, এটাকে চাইলে আমরা h ইকুয়াল টু কনস্ট্যান্ট, সমানুপাতিক চিহ্ন উঠাইলে কনস্ট্যান্ট বসানো লাগে, তাহলে h/t স্কয়ার একটা কি কনস্ট্যান্টের সমান না? দেখো তো, তাহলে আমরা আলটিমেটলি যদি বলি স্কয়ার, হ্যাঁ, তাহলে আমরা আলটিমেটলি বলি একটা নির্দিষ্ট উচ্চতা h1 এর জন্য, h1 এর জন্য সময় লাগলো t1 স্কয়ার, ওইটা h2 যদি যাইতো তাতে লাগতো t2 স্কয়ার। এরা কি সবাই সমান হওয়ার কথা, h3/t3 স্কয়ার, তারপর h4/t4 স্কয়ার, সবাই সমান, যে কোনো একটা অংশের নিয়ে আমরা সূত্র বসাতে। এই সূত্র দিয়ে ম্যাথ আসে, এই সূত্র দিয়ে ম্যাথ আসে, এই জন্য এই সূত্রগুলো লিখে দিলাম। এটা তোমার বইয়ে নাই, ঠিক আছে? v1/t1 v2/t2 h1/t1 স্কয়ার ইকুয়াল টু h2/t2 স্কয়ার, স্কয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, পরন্ত বস্তু, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটা? ওই যে মাত্র তো দেখলাম, বেগ ভি সমানুপাতিক টি, তাই না? তাহলে বি সমানুপাতিক টি, শেষ। তারপরে প্রশ্ন, বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার যায়, এই যে ওই অঙ্কগুলো চলে আসছে। এটা হচ্ছে t1, এটা হচ্ছে h1, পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে, মানে কি h2 অতিক্রম করতে কত সময় লাগবে, মানে কি বলতো, t2 কত? তাহলে ফর্মুলা কি, পরন্ত বস্তু যেহেতু h1/t1 স্কয়ার h2/t2 স্কয়ার, আমাকে t2 বের করতে হবে। তাহলে h1 এর মান হচ্ছে কত 50, t1 এর মান কত 5, h2 এর মান কত 72, তাহলে t2 এর মান কত জানি না। আচ্ছা, এখানে একটা স্কয়ার আছে, স্কয়ার না দিলে ঝামেলা, বুঝছো? তাহলে আমরা একটু এটা বসাই ক্যালকুলেটরে, তাহলে t1 t2 ইকুয়াল টু আসবে রুট ওভার, ডাইরেক্ট লিখে দিই তোমাদের, 72 ইন্টু 5 স্কয়ার ডিভাইডেড বাই 50। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর করবে, এটা নর্মাল ইকুয়েশন সলভ আর কি। তাহলে 72 ইন্টু 5 স্কয়ার ডিভাইডেড বাই 50, তাহলে 6 আসে, 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে হচ্ছে সে 72 মিটার যায়, তাহলে ক হবে সঠিক উত্তর। বুঝছো, দেখছো কাজে লাগে না এই উত্তর, সব প্রশ্নগুলো পরীক্ষায় আসে। কত সালে আসছে, যে কুমিল্লা 22 সালে আসছে, বই নাই কিন্তু তারপরে আসছে, দেখছো? একটা মুক্তভাবে পরন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার যায়, ওই যে সেম কোশ্চেন, t1 h1 অতিক্রম করলে ষষ্ঠ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে কি 6 t2, আর বস্তুটি কত দূরত্ব h2 বের করতে হবে, এই তো h2 বের করতে হবে। তাহলে করি আসো, h1/t1 h2/t2 স্কয়ার হবে, তাহলে h1 এর মান কত 25, 5 স্কয়ার, h2 এর মান কত জানি না, t2 এর মান কত 6। আচ্ছা 6, এটা একটু ঝামেলা, এখানে একটা ঝামেলা আছে, আই ফিল আমার একটা মজা, আমার একটা ফিল লাগতেছে, আমি কেন বলতেছি একটু পরে বুঝবা। 25/5 স্কয়ার, এটার সাথে 6 স্কয়ার গুণ হবে, তাহলে h2 এর মান হবে হচ্ছে তোমার 36, কিন্তু যে 36 মিটার দেখাবে তার ভুল হবে। এটা হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে একটা বস্তু পড়তেছে, মাটির দিকে পড়তেছে, মাটির দিকে পড়তেছে 5 নাম্বার সেকেন্ডে, 5 সেকেন্ডে 5 সেকেন্ড অতিক্রান্ত করছে কত মিটার বলো তো, কত মিটার 25 মিটার, তাই না? তাহলে আর হচ্ছে 6 সেকেন্ড অতিক্রম করছে কত বলো তো 36 মিটার। তোমাকে শুধু জিজ্ঞাসা করছে কি জানো, তোমাকে শুধু জিজ্ঞাসা করছে শুধুমাত্র 6 নাম্বার সেকেন্ডে, 6th সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, শুধু 6 সেকেন্ডে। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে 36 থেকে 25 বাদ দিতে হবে, তাহলে 36 থেকে 25 বাদ দিলে থাকে 11 মিটার। ঝামেলা ছিল, ঝামেলা ছিল, ঝামেলা ছিল, বুঝছো তোমরা? পরের প্রশ্ন, একটা বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ইউ এর মান 49 মিটার পার সেকেন্ড।
তাহলে বস্তুটি কত সময় শূন্যে থাকবে আমি শিখাইছিলাম শূন্যে কতটুকু সময় থাকবে উড্ডয়নকাল বা বিচরণকাল 2u/g। তাহলে 2 ইন্টু ইউ এর মান 49, জি এর মান 9.8, কত আসে? কত আসে? 2 ইন্টু 49 ডিভাইডেড বাই 9.8। যারা ক্লাসটা শুরু থেকে করছো তারা জানো এত সেকেন্ড 10 সেকেন্ড লাগবে। শেষ। পরের প্রশ্ন, বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো কি কি? ওই যে v1/v2 t1/t2, হ্যাঁ একই কথা, v1/t1 ইকুয়াল টু v2/t2। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি v1/v2 ইকুয়াল টু t1/t2, আগে পরে লিখতে পারি, সমস্যা নেই। সঠিক। সরণের সাথে কোনো সম্পর্ক নাই, সরণের সাথে এই সম্পর্কটা আমাদের এখানে লেখা নেই, পরন্ত বস্তুর এখানে গ্যালিলিওর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 হবে সঠিক। বিজ্ঞানী গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রগুলো নিচের কোন শর্তগুলো মেনে চলে? 3টা শর্ত মেনে চলে, দেখি ওই 3টা লেখা আছে কিনা। এক হচ্ছে এটা স্থির অবস্থান থেকে ফেলতে হবে, সবগুলো বস্তুকে একই উচ্চতা থেকে ফেলতে হবে, এবং এটা বিনা বাধায় ফেলতে হবে। বুঝছো, কোনো বাধা, বাতাসের বাধা থাকা যাবে না। হ্যাঁ, তো স্থির অবস্থান থেকে ফেলতে হবে, একই উচ্চতা থেকে ফেলতে হবে, বস্তু মুক্তভাবে পড়তে হবে, মানে বিনা বাধায় পড়তে হবে। তাহলে 3টেই সঠিক। ঠিক আছে, সবগুলোই সঠিক। এই 3টা শর্ত গ্যালিলিও সাহেব বলছে, তোমরা কোশ্চেনগুলো পড়ো, দেখবা এই জিনিসগুলো আছে। ও ইয়ে, থ্যাংক ইউ। শেষ, আমাদের ক্লাস ডান। একটা বোনাস এমসিকিউ আছে, এটার উত্তর তোমরা কমেন্ট করবা, এটার উত্তর তোমরা কমেন্ট করবা। ঠিক আছে, এটা তোমাদের উত্তর, কিন্তু প্রশ্ন অপশনগুলা এটা খ, এটা তোমরা অ্যানসার করবা। এটার কোনো নাম্বার নাই, 0 0। ঠিক আছে, সো দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের নতুন ক্লাস আসবে, এরপরে আসবে হচ্ছে আমাদের গতির পরে আসবে হচ্ছে বল চ্যাপ্টারটা, এরপরে প্রত্যেকটা অধ্যায় নতুন করে আসতে থাকবে। ঠিক আছে, মোটামুটি প্রায় 12টা ক্লাস তো আসবে, 13টা ক্লাসও আসতে পারে, প্রত্যেকটা অধ্যায় যদি হয় 13টা ক্লাস আসবে। ঠিক আছে, তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এমসিকিউ বুস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত না থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন, এবং আমাদের এক্সাম ব্যাচ, এই ক্লাসের উপরে যদি এক্সাম দিতে চান তাহলে এক্সাম ব্যাচে কিন্তু আপনাকে জয়েন থাকতে হবে। এটা এখন একদম কম প্রাইসে মাত্র 99 টাকায় আছে। এটা কিন্তু কয়েকদিন পরে কিন্তু এটা 250 টাকায় সেল হবে, তখন তুমি হয়তো বা বেশি প্রাইসে কিনতে হবে। বুঝছো, তো ক্লাসের যদি এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, পুরস্কার পর ইচ্ছা থাকে, টি শার্ট পর ইচ্ছা থাকে, গিফট পর ইচ্ছা থাকে, তাহলে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।